সুন্দর করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট অ্যাসেসমেন্টের দিন আপনার মানে আহামরি কোনো ওয়েবসাইট আপনার কাছ থেকে চাচ্ছে তা না, এটা খেয়াল রাখবেন। যেই সেকশনগুলো বলতেছে বা যেই কন্ডিশনগুলো দেওয়া আছে, এই কন্ডিশনগুলো ফুলফিল যদি করতে পারেন তাহলেই আপনাকে তারা ভাববে যে ঠিক আছে উনি কাজ পারে। আহামরি বলতে আমি যেটা বোঝাচ্ছি যে অনেকে দেখা যায় যে ছবি আনতে গিয়ে অনেক সময় নষ্ট করে, অনেকে করতে গিয়ে অনেক সময় নষ্ট করে, ঠিক আছে। তো আমাদের এখানে আজকের ডেটের পরে আমরা কি জব 1 আর জব 2, এটা তো মনে আছে নিশ্চয়ই। জব 1 যেখানে আমাদের ডকুমেন্ট থাকবে, আর জব 2, ঠিক আছে, জব 2, ঠিক আছে, ওকে, জব 2 থাকবে। এখানে জব 1 এর ভিতরে আবারও বলে রাখতেছি একটা ওয়ার্ড ফাইল থাকবে, ঠিক আছে। এই ওয়ার্ড ফাইলটার নাম হবে জব 1, এটা অনেকে ভুল করে। এই ওয়ার্ড ফাইলটার নাম হবে জব 1। এরপর আপনি এক গাদা লেখাপত্র লিখলেন, একসাথে দুইটাই দেখা যায় যাতে করে আপনাদের আবার রিভাইজ হয়ে যায়, এবং প্র্যাকটিস করার সময় আপনারা দুইটাই প্র্যাকটিস করবেন, এটা মাস্ট, ঠিক আছে। আচ্ছা দেখেন, জব 1 এ যে জিনিসগুলো থাকে, যে আপনার, আমি জাস্ট গো থ্রু করবো। জব 1 এ আপনাকে একটা কি তৈরি করতে হবে, এই যে আপনাকে, এই যে দেখেন এই কথাটা কোথায় বলা আছে, লিখতেছে যে ক্রিয়েট আর ফোল্ডার ইন ডি ড্রাইভ অ্যান্ড ইউর নেম এবং রেজিস্ট্রেশন নাম্বার। যেমন ধরেন আমরা এখানে লিখছি না যে 13/7/2006, সেখানে আপনার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে একটা ফোল্ডার তৈরি করেন, তার ভিতরে জব 1 এবং জব 2 নামে দুটো ফোল্ডার তৈরি করবেন। জব 1 এর ভিতরে আমরা কি রাখবো, আর জব 1 নামে একটা ফাইল রাখবো। এই যে দেখেন লেখা আছে জব 1 এর ভিতরে জব 1 নামে একটা ফাইল তৈরি করলাম। এই ফাইলটাকে 3টা ফরম্যাটে সেট করতে হবে, ডটডক্স এবং পিডিএফ, ঠিক আছে। আর লিখতে হবে কি, এটাকে বলা হয় জব শিট, এটাকে বলা হয় কি জব শিট, আর এটাকে বলা হচ্ছে স্পেসিফিকেশন শিট। অর্থাৎ প্রথম কথা হচ্ছে এই স্যাম্পলটা আপনি লিখবেন, এই যে এই লেখাটা আপনি লিখবেন, আর এটা হচ্ছে আপনার স্পেসিফিকেশন শিট, ঠিক আছে। তাহলে কন্ডিশন ফলো করে করতে হবে, আপনি জাস্ট লিখে রাখলেন তাহলে হবে না, আপনাকে কন্ডিশন ফলো করে করতে হবে। তো কন্ডিশন কি, আমি যদি এই লেখাটা লিখতে চাই তাহলে আমাকে কি করতে হবে, জব 1 এর ভিতরে আগে যেতে হবে। গেলেন, যাওয়ার পরে আপনি এখানে দেখেন লেখা শুরু করবেন, কিন্তু ফন্ট কি দেওয়া আছে, ক্যালিব্রি। বাট ওরা কি বলছে, ওরা বলছে যে আপনার ফন্ট হবে টাইমস নিউ রোমান। প্রথমে বলছে যে এজেন্সি এফবি সাইজ 18, কার টাইটেলের ফন্ট হবে এজেন্সি এফবি 18। অর্থাৎ এই যে টু হোম ইট মে কনসার্ন, এটাকে বলা হচ্ছে আমার টাইটেল, আর এটাকে বলা হচ্ছে আমার পেজের লিঙ্ক, মানে আদার্স ইনফরমেশন। তাহলে আমি এখানে তার আগেও আরেকটা জিনিস বলা হচ্ছে যে আমার পেজের সাইজটা কি হবে, পেজের সাইজ হবে কি A4। তাহলে আমরা এই যে এখানে লেআউট A4, তারপরে আপনার ওরিয়েন্টেশন পোর্ট্রেট, এই যে ওরিয়েন্টেশন পোর্ট্রেট। আর এবার ফাইল পাত আর ফুটার পরে দেখাচ্ছি এই দুটো জিনিস, যেটা যেটা হয়ে গেছে সেটাতে এভাবে টিক মার্ক দিবেন। ওনারা কিন্তু সব পাই টু পাই হিসাব নেবে যে আপনি সবকিছু করছেন কিনা, কারণ এখানে তেমন কিছুই নাই, ঠিক আছে। এরপরে বলবে যে আপনার টু হোম ইট মে কনসার্ন, এটা হবে টু হোম ইট মে কনসার্ন, এটা হবে আপনার কি এজেন্সি এফবি। আপনার যদি ফন্ট পিসিতে না থাকে, থাকার কথা, যদি না থাকে আপনি এজেন্সি এফবির পুরো স্পেলিংটা লিখবেন, এজেন্সি এফবির পুরো স্পেলিং, এজেন্সি এফবি 18, শেষ, একটা কাজ শেষ। মাঝখানে নিয়ে আসেন। এবার বাকি যে লেখাপত্র আছে সেগুলা আপনি, আমি আপাতত র্যান্ড দিয়ে লিখে দিলাম,
ঠিক আছে। আর আপনাদেরকে এটা হয়তো টাইপিং করতে হবে। টাইপিং করার জন্য সময় 30 মিনিট দিছে, আপনাদের 10 মিনিটও সময় লাগবে না। ঠিক আছে। তো টাইপিং করবেন, টাইপিং করার পরে এটাকে জাস্টিফাই করে দেন, কিন্তু এটার ফন্ট এবার খালি দেখে নেবেন যে ফন্ট হচ্ছে টাইমস নিউ রোমান 12, টাইমস নিউ রোমান 12। তাহলে এই যে ফন্টটা আছে তার টাইমস নিউ রোমান 12, ঠিক আছে। আর আরেকটা বলছে লাইন স্পেসিং, লাইন স্পেসিং 1.15, লাইন স্পেসিং 1.15 দিলেন। মাল্টিপল, মাল্টিপল বললে এখানে গিয়ে মাল্টিপল 1.15 দিয়ে দিলেন। ঠিক আছে। এইটুকুই লেখা। এখন লেখার ভিতরে একটা বিষয় খেয়াল করেন যে তারা বলতেছে যে ইউর নেম, মানে আপনার নাম লিখবেন, নেম অফ দ্য কোম্পানি উইথ লিখলেন, ঠিক আছে, অ্যাসেসমেন্টের দিন আর কি। আবারও আপনার নাম, লিস্ট অফ স্পেসিফিক এরিয়া, অর্থাৎ আপনার HTML CSS জাভাস্ক্রিপ্ট এগুলাকে আপনি স্পেসিফিক এরিয়াস ধরবেন আপনার ক্ষেত্রে। ঠিক আছে। যেখানে দেখেন থার্ড ব্র্যাকেট আছে সেখানে সেখানে আপনার নাম লিখে দেবেন। আচ্ছা, আপনারা একটু হোল্ড করেন, আমি একটু দরজাটা খুলে আসি। হচ্ছে এখানে দেখেন আপনার বলতেছে যে ফুটার বা ফাইল পাথ দিতে। তো এখানে আপনি এসে এই ফুটার দিয়ে দিবেন, নিচে একদম নিচে একটা প্রেস ডাবল ক্লিক করবেন, অথবা যদি তাও না পারেন ডকুমেন্টের একদম নিচে যাবেন, গিয়ে ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে এই যে ফুটার আছে এই ফুটারে গিয়ে ফুটার দিয়ে দিবেন। কি ফুটার? 3 কলামের একটা ফুটার নিলেন। বলছে যে ফাইল পার্টটা থাকবে রাইট সাইডে, পেজ নাম্বার থাকবে লেফট সাইডে। তাহলে আমার ফাইল পাথ থাকবে কত? রাইট সাইডে। ঠিক আছে। ফাইল পাথ থাকবে ফুটারের রাইট সাইডে। তাহলে এই ফাইল পাথটা আগে পেজ নাম্বারটা দিই। পেজ নাম্বার হচ্ছে এইখানে গিয়ে বটমের লেফট সাইড, বটমের লেফট সাইড। তাহলে এই যে পেজ নাম্বার। আর তারপরে আপনার কার্সরকে জাস্ট এখানে একটা ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে কার্সর এখানে চলে আসবে। আর এখানে দিবেন কি ডকুমেন্ট ইনফো ফাইল পাথ। শেষ। তো এটা একটু বড় হয়েছে দেখে আপনাকে একদম দেখাচ্ছে, আপনি একটু ছোট করে এই নিয়ে আসবেন। এই বা ট্যাবে ক্লিক করলেন, ট্যাবে ক্লিক করে বেশি চলে যাচ্ছে। এই শেষ। ঠিক আছে। এইটুকুই জব 1। তো তারপরে ক্লোজ হেডার ফুটার দিলেন, বাস। এবার আপনাকে সেভ করার দরকার। কতভাবে সেভ করতে বলছে? বলছে যে ফাইল সেভ অ্যাজ ডক, এই যে ডট সেভ, আর ফাইল সেভ অ্যাজ পিডিএফ। এই 3টা ফরম্যাটে আপনাকে ফাইলটা সেভ করতে হবে। ঠিক আছে। সো এটা একদম সিম্পল কাজ। এটা করতে 30 মিনিট সময় দেয়। আপনারা 20 মিনিট, বড় জোর 20 মিনিট, যদি খুব মানে লোস টাইপার হন, মানে টাইপ করেন, তাহলে হচ্ছে 20 মিনিট লাগবে। আদারওয়াইজ এই। সো আপনার জব 1-এ ফাইলের কম্বিনেশনটা হবে হচ্ছে এরকম, একটা হচ্ছে ডক্স, তারপর ডক এবং পিডিএফ। ঠিক আছে। এবং পিডিএফ এ দেখেন, এই যে দেখেন ফাইল পাথ এবং ফুটার এভাবে আসে শুধু। ম্যাম, কয়েকজন ক্লাসে ঢুকতে চাচ্ছে বাট পারতেছে না ম্যাম। আচ্ছা আচ্ছা, দেখি দাঁড়া। অ্যাডমিট, আমার তো অটো অ্যাডমিট দেওয়া আছে। আচ্ছা, যাই হোক, দিছে। তো এটা হচ্ছে আপনার ফার্স্ট অফ অল আমাদের প্রথম কাজ। ঠিক আছে। তো আমরা এটা করে ফেললাম। নেক্সট কাজ হচ্ছে আমাদের জব 2। এটা করার জন্য 30 মিনিট সময় দিচ্ছে। অনেক সময় অ্যাসেসররা এটা বলে প্রথমে করতে, আবার অনেকে বলে যে এটা করার দরকার নাই, আবার অনেকে বলে যে ঠিক আছে লাস্টে করবেন। ঠিক আছে। এক একজনের এক এক চিন্তাধারা থাকে। তো আপনাদের প্রিপারেশন রাখতে হবে যে আমরা দুইটাই ভালো করব। এই জব 1-এও অনেক সময় অনেক অ্যাসেসর, এই ছোট্ট একটা কাজেও অনেক সময় অনেক অ্যাসেসর আপনাদেরকে নট ইয়েট কম্পিটেন্ট করতে পারে। তো আমি চাইবো যে আপনারা এই ধরনের বাজে সিচুয়েশনে না পড়েন যে আপনাকে জব 1 যেখানে কিছুই নাই সেখানেও নট ইয়েট কম্পিটেন্ট হতে হয়। ঠিক আছে। সো এটা আমি চাইবো না। সো আপনারা
এটাও একটু প্র্যাকটিস করবেন। আচ্ছা, প্র্যাকটিস করবেন বলতে আমি নেক্সট ক্লাসে করতেই দেবো, তখন আপনারা পারবেন, দেখবো কে কি কি করতেছেন। আপাতত দেখে রাখলেন আর কি যে ওভারভিউটা কি। ওকে, তো জব ওয়ান আমার টপিক না আসলে, আমি জাস্ট আপনাদেরকে যেহেতু কথা উঠলো সে কারণে দেখলাম। তো এটা আধা ঘন্টা হওয়ার পরে এবার আপনাকে বলবে যে আপনি জব টুটা করেন। তো জব টু এর ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে, আমাদের যেমন জব ওয়ান এর ক্ষেত্রে জব শিট এবং স্পেসিফিকেশন শিট আছে, এবং জব টু এর ক্ষেত্রেও জব শিট এবং স্পেসিফিকেশন শিট আছে। জব শিটে কিছু লেখা জিনিস থাকে আর স্পেসিফিকেশন শিটে কিছু লেখা থাকে। হ্যাঁ, তো দেখেন জব টু এর জন্য আমরা তাহলে আমাদের কি করতে হবে, প্রথমত কোথায় যেতে হবে, জব ওয়ান থেকে শেষ করে এবার আমার জব টুতে যেতে হবে। এবার জব টুতে যাওয়ার পরে আপনি এখানেই কয়েকটা পেজ তৈরি করে নিতে পারেন, নো প্রবলেম, অথবা ভিএস কোডে গিয়েও তৈরি করতে পারেন, অ্যাজ ইউ উইশ। তো আমি কি করি যে আমি এখানে একটা ফোল্ডার তৈরি করলাম, যেটা হচ্ছে ইমেজেস এর জন্য। এটা হচ্ছে মেন্টাল সেট আপ, হ্যাঁ, যে আমার এই কটা জিনিস তো লাগবেই। প্রথমে ইমেজ তৈরি করলাম, ইমেজেস নামে একটা ফোল্ডার তৈরি করলাম, আর তার সাথে একটা ওয়ার্ড ডকুমেন্ট, সরি, একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল তৈরি করে ফেললাম। এই দুটো জিনিস তৈরি করে দেন আমি ভিএস কোডে গিয়ে জিনিসটাকে অন করলাম। ঠিক আছে, তো করি সিএমডি, তারপরে হচ্ছে কোড। এটা আমরা মোটামুটি সবাই পারি এতদিন প্র্যাকটিস করার পরে। সো আমরা এটা করে ফেলবো। এখানে স্ট্রাকচার ওয়েতে কাজ করার একটা মানে ব্যাপার আছে, সেটাই আজকে দেখাচ্ছি। ঠিক আছে, প্রজেক্ট আপনারা সবাই কম বেশি পারবেন, করবেন বা করেন। ঠিক আছে, যেমন আমি পড়াই, ধরেন সিএসএস, যেমন শামশেদ চলে যায় বুস্টআপে। হ্যাঁ, প্রজেক্ট আপনারা করতে পারবেন, আপনারা করবেন, এ নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে স্ট্রাকচার ওয়েতে করা, কিভাবে স্ট্রাকচার ওয়েতে করলে আপনি অ্যাসেসমেন্টের দিন হ্যাসেল ফ্রি থাকবেন, সেটার একটা জন্যই এই ক্লাসটা নেওয়া। তো কি করলাম, ডেমো নিলাম। এবার আপনাকে সব জিনিস পড়তে হবে না, মানে আপনার দেখবেন যে ডেমোতে, এটা তো একটা আছে, আরেকটা দেখাই, সবগুলোতেই কি এটা আছে, দেখেন, এই যে ধরেন জব টু এর জন্য একটা জব শিট এবং একটা স্পেসিফিকেশন শিট থাকবে। তো এখানে একটু দেখে রাখবেন যে কি কি জিনিস বলতেছে, একবার একটু জাস্ট মানে গো থ্রু করবেন। দেখেন এখানে অনেক সময় বলতেছে যে আপনি লোকাল সার্ভারে কাজ করেন, তাই না? আবার অনেক সময় বলতেছে যে আপনি লোকাল সার্ভারে কাজ করেন। আবার অনেক সময় বলতেছে যে না, আপনার নর্মাল ডেস্কটপে তুলে করলেও হবে। হ্যাঁ, তারপর বলতেছে যে হোম, অ্যাবাউট আস, প্রোডাক্ট আস, এই পেজগুলো থাকতে হবে। এক্সটার্নাল সিএসএস ও জাভাস্ক্রিপ্ট ফাইলকে লিঙ্ক করাইতে হবে, সিএসএস কে লিঙ্ক করাইতে হবে। ঠিক আছে, অনেক সময় বলতেছে যে ইন্ট্রিগেট সিএসএস ফ্রেমওয়ার্ক, এটার ক্ষেত্রে দুটো জিনিস হতে পারে, আমি দেখাইছিলাম। যে একটা হচ্ছে, এখানে একটু লিখে রাখেন যে প্রথমত অনেক সময় বলবে যে লোকাল ওয়েব সার্ভারে বা জ্যাম্পের ভিতরে বা এফটিপি সার্ভারের ভিতরে আপনাকে কি করতে বলবে, প্রজেক্ট জব টুটা আমি যেমন এখানে কি করছি, ডেস্কটপে তৈরি করছি না, এটা না, আপনাকে বলবে যে যে কোনো একটা লোকাল সার্ভারে আপনি পেজটাকে রান করান। তো সেক্ষেত্রে কি করতে হয়, সেক্ষেত্রে জ্যাম্পের ভিতরে গিয়ে কোথায় রাখতে হয় ফাইল, বলেন তো দেখি মনে আছে কিনা। ম্যাম এইচটি ডক্স এর মধ্যে ম্যাম। হ্যাঁ হ্যাঁ, জ্যাম্পের ভিতরে এসটি ডক্স এর ভিতরে গিয়ে ফাইলটা তৈরি করবেন, বাস এইটুকু হলেই হবে। আর জ্যাম্প সার্ভারটা কি করতে হবে, অন করতে হবে। এইটুকু হলেই কাজ শেষ। ঠিক আছে, সো যদি কোনো অ্যাসেসর ধরে, মানে ধরেন কিছু অ্যাসেসর আছে যে একটু দুষ্ট টাইপের, পোষা টাইপের, তো তারা এরকম ধরতে থাকে যে জ্যাম লোকাল সার্ভারের ভিতরে করছেন কিনা। হ্যাঁ, তো এটা, তো আপনারা
বলবেন যে হ্যাঁ স্যার আমি লোকাল সার্ভারের ভিতরে করতে পারি। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি বলে দেবো। তখন আপনি বলবেন যে জ্যাম্পের ভিতরে যাব, জ্যাম্পের ভিতরে htdocs-এ গিয়ে ফাইলটা তৈরি করলেই আমার এটা লোকাল সার্ভারে হয়ে যাবে। আর তারপরে বলতেছে যে আরেকটা কি বলতেছে যে আপনার সিএসএস ফ্রেমওয়ার্ক, আমরা বুটস্ট্র্যাপের ফ্রেমওয়ার্ক ইউজ করব, সরি সিএসএস এর ফ্রেমওয়ার্ক বুটস্ট্র্যাপ ইউজ করবো। এবার বুটস্ট্র্যাপের ক্ষেত্রে দুইটা জিনিস বলে, একটা হচ্ছে অনলাইন বুটস্ট্র্যাপ যেটা সাধারণ প্র্যাকটিস, একটু পরেই আপনারা দেখবেন। আরটা আছে অফলাইন, অফলাইনেরটাও কিন্তু আমি যখন বুটস্ট্র্যাপ শুরু করি দেখাইছি, ঠিক আছে? তো অনলাইন অফলাইন দুইটাই আপনাদের কাছে চাইতে পারে। তো আপনারা দুইটার জাস্ট নর্মাল প্রিপারেশন রাখবেন, দুইটারই নর্মাল প্রিপারেশন রাখবেন। অ্যাডভার্স সিচুয়েশনের কথা বলতেছে। আচ্ছা, আর তারপরে তো বিভিন্ন টার্গেট লিঙ্কিং, এখানে আরেকটা কথা বলছে দেখেন যে আপনি আর্ন অর্ডার লিস্ট ইউজ করেন, ওরা বলে দিচ্ছে আর কি, আপনি জাস্ট দেখবেন যে আপনি কি এইসব সবকিছু মানে ইয়ে করছেন কিনা। তারপরে এক্সটার্নাল লিঙ্কের ক্ষেত্রে টার্গেট ব্ল্যাঙ্ক অ্যাট্রিবিউটরা ইউজ করতে বলছে, জাভাস্ক্রিপ্ট দিয়ে শো ডেট এন্ড টাইম বলতেছে, ছবিকে ইউজ এবং রিসাইজ করতে বলতেছে, নেভিগেশন লিঙ্ক করাইতে বলতেছে। এগুলো সবই আপনি করবেন ওয়েবসাইটে, বাট এরা একটু জাস্ট আপনাকে মনে করায় দিচ্ছে আর কি যে এগুলো করতে হবে, তোমাকে এগুলা তোমাকে করতে হবে, এইটুকুই, ঠিক আছে? আচ্ছা, তারপরে মেইন জব শিটের পরে এবার স্পেসিফিকেশন শিটই প্র্যাকটিস করবেন। তো স্পেসিফিকেশন শিটে আমরা যেহেতু পোর্টফোলিও ওয়েবসাইট করব, আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটেরই যাচ্ছি, জব শিট পড়লাম, স্পেসিফিকেশন শিট পড়লাম, আপনার এবার মেইন কাজে যাব। মেইন কাজের ক্ষেত্রে গিয়ে আমি দেখতেছি যে আমাকে হোম পেজ, অ্যাবাউট আস পেজ, পোর্টফোলিও পেজ, সার্ভিস পেজ, কন্ট্যাক্ট পেজ, 5টা পেজ তৈরি করতে হবে। 3 ঘন্টায় 5টা পেজ তৈরি করা খুব একটা সোজা বিষয়ও না, আবার খুব একটা কঠিন বিষয়ও না। কঠিন বিষয় তখনই হবে না যখন আপনি প্র্যাকটিস করবেন, আর যখন আপনি আচ্ছা চুরির কথা পরে বলবো, চুরির কথা চুরির দিন বলবো, ঠিক আছে? তো আপনার খুব সোজা বিষয় না, আবার খুব যে কঠিন বিষয় তা না, বাট এটা হচ্ছে প্রফেশনাল, মানে প্রফেশনালিজমটা আনতে হবে, প্র্যাকটিস করে করে জিনিসটা আনতে হবে। তো আমাদের যেহেতু 5টা পেজ বলছে, আমরা 5টা পেজই আগে তৈরি করে নিব। হ্যাঁ, হোম পেজ, অ্যাবাউট আস পেজ, পোর্টফোলিও পেজ এবং কি সার্ভিস এবং কন্ট্যাক্ট পেজ। তো আমার ভিএস কোড আই গেস অলরেডি অন করাই আছে, এটা না? হ্যাঁ, তো আমার ইন্ডেক্স পেজে এখনো আপাতত কিছু নাই, আমি ইন্ডেক্স পেজটা রাখলাম। ইন্ডেক্স পেজ মানে হোম পেজই হবে, আবার হোম পেজ নামে আরেকটা পেজ তৈরি করে না, ইন্ডেক্স পেজই আপনার হোম পেজ, ঠিক আছে? তো আমি এখানে আগে এরকম ভাবে লিখতাম, সেটাও লিখবো না, আমরা কি করবো আরো 3টা পেজ তৈরি করলাম, অ্যাবাউট আস, অ্যাবাউট আস ডট এইচটিএমএল, অ্যাবাউট ডট এইচটিএমএল দেন, যেটাই দেন খেয়াল রাখেন কোনো স্পেস টেস দিয়েন না, ঠিক আছে? অ্যাবাউট এর পরে বলছে কি পোর্টফোলিও মনে হয় নাকি, হ্যাঁ পোর্টফোলিও পেজ, সার্ভিস এবং কন্ট্যাক্ট। তাহলে অ্যাবাউট এর পরে পোর্টফোলিও, দেখে দেখে লিখে দিয়েন বানান, হ্যাঁ আমার মনের মতো বানান লিখেন না, পোর্টফোলিও, বানানটা ওখান থেকে দেখে দেখে লেখেন, অনেকে ভুল করতে পারেন। আবার পোর্টফোলিও, তারপরে সার্ভিস এবং কন্ট্যাক্ট, ঠিক আছে? এই 5টা পেজ হয়ে গেছে, তাহলে 1 2 3 4 5, ওকে। আচ্ছা, তো গেল, এবার সবগুলোই ফাঁকা ফাঁকা, এবার আমাকে কি করতে হবে, 5টা পেজ তৈরি করা হয়ে গেছে, এবার আমি এগুলো কেটে দেই, পরে যখন আমার লাগবে তখন আমি আবার ওপেন করে নেব। আমার পেজ তৈরি হলো, এবার পেজের ভিতরে কন্টেন্ট দিতে হবে, তাই তো? তো আমরা যেহেতু বলছি যে ফ্রেম, আমরা যদি মানে যেমন ধরেন আমরা মুন্ডানা করছি, মুন্ডানার ক্ষেত্রে দেখা গেছে যে আমরা ফ্লোট ইউজ করতেছি, ফ্লেক্স ইউজ করতেছি, অনেক কিছু ইউজ করতেছি, সেক্ষেত্রে প্রবলেম যেটা হচ্ছে যে আমাদের অনেক বেশি কোডিং করতে হচ্ছে, আমাদের অনেক বেশি সময় লাগতেছে। হ্যাঁ, র সিএসএস দিয়ে করার চেষ্টা করছি,
কিন্তু এখন আর আমরা র সিএসএস ইউজ করব না। র সিএসএস দিয়ে করা 3 ঘন্টায় কোনোদিনই পসিবল না 5টা পেজ করা। আমরা করব হচ্ছে কি বুস্টার ফ্রেমওয়ার্কটা ইউজ করব। এবার ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে সবচেয়ে মানে সোজা উপায় হচ্ছে যে আপনি অনলাইন বুস্টআপ ইউজ করেন, এছাড়া অফলাইনও করতে পারেন। আপনার যদি অফলাইন ভালো হয় তাহলে অফলাইনে করবেন, আপনার যদি অনলাইন ভালো লাগে তাহলে অনলাইনে করবেন, ঠিক আছে? আচ্ছা, তো আমরা কি করব, বুস্টআপ 5 এর অফিসিয়াল পেজে যাব। যেহেতু কি আমাদের বুস্টআপ কিনা ওপেন সোর্স, সেহেতু আমি চাইলেই বুস্টআপ ইউজ করতে পারবো। ওকে, তাহলে বুস্টআপ 5 এর অফিসিয়াল পেজে চলে যান, গিয়ে যেখান থেকে কপি করতে হবে, কোথায় কপি করতে হবে, গেটিং স্টার্টেড এর ভিতরে ইন্ট্রোডাকশনে যাবেন, ঠিক আছে? গিয়ে স্টার্টার টেমপ্লেট, এই যে এটা আপনি চাইলে নিয়ে আসতে পারেন, ঠিক আছে? স্টার্টার টেমপ্লেটটা কপি করলেন, এবার এখানে পেস্ট করে দিলেন। এটাকে বলা হচ্ছে অনলাইনে আপনি মানে অনলাইন সিডিএন লিংকের ভিতরে মাধ্যমে আপনি বুস্টআপকে আপনার প্রজেক্ট ফোল্ডারে নিয়ে আসলেন। এটাকে বলা হয় কি, অনলাইন, ঠিক আছে? এবার যদি অফলাইনের প্রয়োজন হয় তখন আপনাকে অফলাইন করতে হবে। ঠিক আছে, যদি অফলাইন প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে অফলাইনের মাধ্যমে করতে হবে, যেটা আপনার মানে ভালো লাগে, যে প্রসেস ভালো লাগে সেটাই করবেন, অ্যাজ ইউর উইশ, ঠিক আছে? আচ্ছা, এখানে পোর্টফোলিও পেজ টাইটেলের নাম তো আর হ্যালো ওয়ার্ল্ড হতে পারে না, এটা পোর্টফোলিও হবে। পোর্টফোলিও ওয়েবসাইট দিলাম। এবার দেখেন কত সুন্দর করে তারা আপনার কমেন্ট করে করছে, আমরাও এরকম কমেন্ট করে করার চেষ্টা করব। কিন্তু বুস্টআপে আমার এইটুকু দরকার, বাকি যা যা দরকার, যেমন অনেক কিছু কমেন্ট করা ছিল ওগুলা কিন্তু আমি ডিলিট করে দিছি। আপনারাও এরকম ডিলিট করে দিয়ে ফ্রেশ করে নেবেন। জাস্ট আমার যা যা দরকার, আমার সিডিএন লিঙ্ক দরকার আর স্ক্রিপ্ট দরকার, আমি দুইটাই অ্যাভেলেবল রাখছি। এরপরে আমরা এটা তৈরি করার পরে দেখেন এখানে আমার হোম পেজ গেল, তার মানে কি আমার হোম পেজ মানে ইন্ডেক্স পেজ, অ্যাবাউট আস পেজ, কন্ট্যাক্ট আস পেজ, সব পেজে আমাকে এটা দিতে হবে। তো আমরা দেব, কিন্তু তার আগে আমরা আরেকটা কাজ করে নিব, যে আমাদের এই যে সবগুলো পেজ আছে যেগুলো তৈরি করলাম, এই পেজগুলোর সাথে আমরা আমাদের আরো দুইটা ফাইল তো বাকি আছে, সেটা হচ্ছে কি স্টাইল ডট সিএসএস। আপনি চাইলে এগুলাকে সিএসএস ফোল্ডারের ভিতরেও রাখতে পারেন, যে আমি ফোল্ডার করলাম সিএসএস, আবার আমি ফোল্ডার করলাম জেএস, তারপরে রাখলাম, ইয়েস পসিবল, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমার এইটার ভিতরে এটা ঢুকে গেছে, দেখছেন? মানে সিএসএস ফোল্ডারের ভিতরে আমার জাভাস্ক্রিপ্ট ঢুকে গেছে। আপনি যদি আমার জব 2 তে যান দেখবেন যে সিএসএস ফোল্ডারের ভিতরে জাভাস্ক্রিপ্ট ঢুকে গেছে, ভুল হয়েছে। তো আমরা এটাকে কাট করে এখানে নিয়ে আসলাম। তো এখন স্টাইল ডট সিএসএস তৈরি করতে পারেন, মানে সুন্দর করার জন্য, নট নেসেসারি, বাট আপনি যদি চান যে আমি সুন্দর করতে চাচ্ছি তাহলে স্টাইল ডট সিএসএস, এটাকে বলা হচ্ছে এক্সটার্নাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। তারপরে এখানে আপনার স্ক্রিপ্ট ডট জেএসও দিতে পারেন অথবা মেইন ডট জেএস দিতে পারেন, যে যেরকম নাম দেন, একটু সোজা সোজা নামই দিয়েন, নাহলে পরে কি ফাইলের নাম দিছেন আর কি ফোল্ডার তৈরি করছেন সেই নিয়ে একটা ঝামেলায় পড়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, তো লিখে দিলাম। তাহলে এখানে লিঙ্ক যদি করাইতে হয়, কেন জানেন, অনেক সময় আমাদের এই যে লিঙ্ক করানোটা আমরা ভুলে যাই, সে কারণেই আমি বলতেছি যে লিঙ্ক করায় নিয়ে, যে এক্সটার্নাল লিঙ্ক দিলেন। এবার কি করতে হবে, লিঙ্ক সিএসএস, আপনাকে স্টাইল ডট সিএসএস লিখলে হবে না, সিএসএস ফোল্ডারের ভিতরে স্টাইল ডট সিএসএস, ঠিক আছে? ট্যাবে ক্লিক করলেই হয়, আপনারা কষ্ট করে লিখতেও হবে না।
আবার স্ক্রিপ্টের ক্ষেত্রেও একই, স্ক্রিপ্ট তো আমাদের লাগবেই। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে কি এক্সটার্নাল জেএস লিঙ্ক দিলাম। আর এখানে যখন আমরা এটা দেব তখন আমরা এখানে জাস্ট লিখে দিব যে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে সোর্স এসআরসি, সেখানে জেএস ফোল্ডারের ভিতরে মেইন ডট জেএস। ঠিক আছে, এটা কেন এইভাবে করলাম এবং কেন করতে হলো সেটা হচ্ছে আপনাকে অনেক সময় জিজ্ঞাসা করবে, আচ্ছা ঠিক আছে আপনি পুরো প্রজেক্ট করে ফেলছেন, হ্যাঁ, তাহলে আপনি আমাকে বলেন তো আপনি এখানে কোথায় এক্সটার্নাল সিএসএস ইউজ করছেন, কোথায় ইন্টারনাল সিএসএস ইউজ করছেন, বা কোথায় আপনি এক্সটার্নাল জেএস ইউজ করছেন। তো এই বিষয়গুলো যদি আপনার অ্যান্সার করতে হয়, অনেকে পারবেন। হ্যাঁ, রাফসান কি কিছু বলবেন? ম্যাম, শাফিন ভাই উনি ক্লাসে জয়েন করতে পারতেছে না ম্যাম, গ্রুপে নক দিছিলেন। শাকিল শাকিল ম্যাম মাত্র জয়েন করছে, সমস্যা নেই, এইমাত্র জয়েন করছে। আর ম্যাম মনে হয় 15 মিনিট পর ভিডিওটা এন্ড হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আবার মিটিং দিতে হবে আর কি। দিচ্ছি, সমস্যা নেই। আবার ম্যাম ক্লাস রেকর্ড কি হচ্ছে ম্যাম? হ্যাঁ রেকর্ড, হ্যাঁ রেকর্ড তো করছি, আচ্ছা আচ্ছা। হ্যাঁ রেকর্ড করতেছি। তো তাহলে আমরা কোথায় আছি? আমি 15 মিনিট না, ঠিক আছে 5 মিনিট আগে আরেকবার বললেন, ওরা কি বলতেছে? হ্যাঁ 15 মিনিট, তার মানে 5 মিনিট আগে আবার বললেন। আচ্ছা, তো এখন যেটা হচ্ছে যে আমরা যেটা করতে চাচ্ছিলাম, তো আমরা আমাদেরকে যখন বলা হচ্ছে যে এক্সটার্নাল লিংক অ্যাড করতে, আমরা এক্সটার্নাল লিংক, এই যে এক্সটার্নাল সিএসএস এবং জেএস ফাইল কোথায়, তো অনেক সময় আমরা অ্যান্সার করতে পারি না, তাকিয়ে থাকি, হ্যাঁ যে কি বলেছে, কোথেকে কি বলতেছে। বিশেষ করে যারা ক্লাসে গেস্ট থাকেন, গেস্টরা ওই অ্যাসেসমেন্টের দিন আরেকবার গেস্ট, তো গেস্টদের জন্য বলে রাখলাম যে আপনার এক্সটার্নাল ফাইল সিএসএস ফাইল হচ্ছে এইটাই। এই যে আপনি সিএসএস কে স্টাইল ডট সিএসএস কে লিংক করাইলেন, আপনি এক্সটার্নাল জেএস কে লিংক করাইলেন, সেটাই হচ্ছে আপনার এক্সটার্নাল ফাইল। অথবা আপনাকে যদি ধরে, অ্যাসেসরদের সামনে নার্ভাস হওয়ার কিছু নাই, জাস্ট আপনার পেজে গো থ্রু করবেন, গো থ্রু করে নিজেই বুঝতে পারবেন যে এটা আমার এক্সটার্নাল। এই যে কমেন্ট যদি করে রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন। যদি বলেন যে এক্সটার্নাল লিংক কোথায় করছেন, মানে এক্সটার্নাল ওয়েবসাইটকে কোথায় লিংক করছেন, তার অ্যান্সার কি হবে? তার অ্যান্সার হচ্ছে এইটা, যে স্যার এই যে দেখেন আমি বুটস্ট্র্যাপকে লিংক করাইছি, আমি গুগল ফন্টসকে লিংক করাইছি, আমি আইকনের জন্য রিমিক্স আইকনকে লিংক করাইছি, সেগুলো হচ্ছে আমার এক্সটার্নাল লিংক, লিংক আপ উইথ ডিফারেন্ট ওয়েবসাইট। কিসের মাধ্যমে? সিডিএন জেএস এর মাধ্যমে। হ্যাঁ, সেটাকে আপনি বলবেন যে এক্সটার্নাল ওয়েবসাইটকে লিংক করানো। আর আপনার ইন্টারনাল পেজ গুলাকে লিংক করানো, সেটা আরেকটা জিনিস। ঠিক আছে, তো এখন এটা হয়ে গেল আপনার, মানে বিল্ড আপটা হলো। এখন এই বিল্ড আপটা আপনার বাকিগুলো পেজেও করতে হবে। বাকি যেমন ধরেন অ্যাবাউট আস পেজ, কন্ট্যাক্ট আস পেজ, বারবার কি করবেন না, এই ইন্ডেক্স পেজে যা যা থাকবে, এই এই যে বিল্ড আপটা, এই বিলটা অ্যাবাউট আস পেজেও থাকবে, কন্ট্যাক্ট আস পেজেও থাকবে, পোর্টফোলিও পেজেও থাকবে, সার্ভিস পেজেও থাকবে। কিন্তু আমরা এই বারবার এই লিঙ্ক আপ গুলো করবো না, আমরা একবারেই তৈরি করে বারবার লিঙ্ক করবো। এক্ষেত্রে কমন ফিচার্স নামে একটা ব্যাপার আছে। অনেকে কি মনে করে জানেন, এই হোম পেজ, অ্যাবাউট আস পেজ, পোর্টফোলিও পেজ, সার্ভিস পেজ, কন্ট্যাক্ট পেজের পরে 6 নাম্বারে গিয়ে কমন ফিচার্স একটা পেজ দিয়ে বসে থাকে। কমন ফিচার্স কিন্তু কোনো পেজ না, কন্ট্যাক্ট পেজ পর্যন্ত আপনার পেজের কাজ শেষ। ঠিক আছে, ডান, এন্ড। কমন ফিচার্স হচ্ছে যে আপনার যে পেজগুলো আছে সেই পেজগুলোতে ন্যাভিগেশন এবং ফুটার থাকবে, প্রত্যেকটা পেজেই থাকবে এবং লিংক করা থাকবে। এবং ওই যে ন্যাভিগেশন নেবেন তার মধ্যে মাউস হোভার এফেক্টও দিবেন। এটা হচ্ছে কমন ফিচার্স। আমরা কমন কোড করছিলাম না মুন্ডানাতে, যে কিছু থাকবে কমন কোড, ওরকম কমন ফিচার্স মানে হচ্ছে যে এই ফিচার গুলো
সে আপনার প্রত্যেকটা পেজেই চাচ্ছে। তারপর দেখেন এই যে ন্যাভিগেশন বার বলতেছে রেসপন্সিভ হবে, এটাও কমন ফিচার্স। ফুটার যদি দিছেন, এই ফুটারে লাইভ ডেট এন্ড টাইম প্রত্যেকটা পেজে দেখাইতে হবে, এটাকে বলা হচ্ছে কমন ফিচার্স। এবং ইন্টারনাল পেজ লিঙ্কিং থাকবে, অর্থাৎ আপনি হোম পেজ থেকে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস পেজে যেতে পারবেন, আবার কন্ট্যাক্ট আস পেজ থেকেও যে হোম পেজে আসবেন সেটা আপনার লিঙ্কিংটা থাকতে হবে। তো সেটা কিভাবে করব সেটা একটু দেখি। তাহলে আমরা কি করব, প্রথমত আমরা ন্যাপবার নেব, যেহেতু একটা ন্যাপবার নিতেই বলছে। তো আমার বুস্টআপ সে আমার জন্য খুব সুন্দরভাবে সবকিছু করে দিয়ে রাখছে, আমি জাস্ট ইউজ করব। তো গত ক্লাসে আমরা এটা দেখছিলাম, আবারও দেখি। এবার আমরা প্রজেক্ট করার সময় কিভাবে ইউজ করব সেটা দেখব। তো কি করলাম, আমরা লিখলাম যে আমাদের একটা হেডার সেকশন থাকবে। হেডার সেকশন, প্লিজ কমেন্ট করে অবশ্যই কাজ করবেন, উইদাউট কমেন্ট কাজ করবেন না, এটা আপনার জন্য ক্ষতিকারক হবে এবং আপনার প্রজেক্টের জন্য ক্ষতিকারক হবে। এক্সপ্লেন কিন্তু আপনাকে করতে হবে, যখন এক্সপ্লেন করতে হবে বিভিন্ন কাজ, তখন এই কমেন্টগুলো আপনাকে সহযোগিতা করবে যে আপনি কাজ আরেকজনের কপি পেস্ট মাইরা দিচ্ছেন, বাট আপনি নিজেই জানেন না কোথায় কি আছে, সেই জিনিসে আপনাকে হেল্প করবে হচ্ছে এই কমেন্ট। তো হেডার সেকশনে স্টার্ট, হেডার সেকশন এন্ড, হেডার নামে একটা কি রাখবো, ট্যাব রাখলাম, ট্যাবের ভিতরে বা সেকশনও দিতে পারেন। আমার হেডার যাতে, হেডার বোঝানোর জন্য হচ্ছে আমি হেডার রাখলাম, ঠিক আছে। একটু ইন্ডেন্টেশন দিয়ে নিয়েন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এবার ন্যাপটাকে আনতে হবে, বুস্ট্র্যাপের ন্যাপ বারকে এখানে আমি নিয়ে আসবো। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, বুস্ট্র্যাপ 5-এ যাব, অফিসিয়াল পেজে যাব, গিয়েছিলাম তো একটু আগে, কোথায় গেছে জানি হারে, যাই হোক। গিয়ে আপনার খুঁজতে হবে না, এখানে এখানে এসে খুঁজলেন আরে কই আছে ন্যাপবার তো খুঁজে পাই না, কিচ্ছু না, আপনি এখানে সার্চ দেন ন্যাপ ট্যাব লিখে বা ন্যাপবার লিখে, চলে আসবে, ঠিক আছে। এটা আসতে পারে, অথবা কম্পোনেন্টের ভিতরে গিয়ে, কম্পোনেন্ট মানে যেগুলো অলরেডি তৈরি করা আছে সেখানে গিয়েও ন্যাপবার পেয়ে যাবেন এন দিয়ে, আইদার সার্চ করবেন অথবা কি করবেন, আবার এখানে কিন্তু বুস্টার 5 লিখে নিন, বুস্টার 5 এর লেটেস্ট আছে কত, 5.0.2, ওইটাই মানে বুস্টার 5 মানে এটাই আছে, আপনার অন্য কিছু চিন্তা করার দরকার নেই। এবার এখানে এসে কম্পোনেন্টে গিয়ে আপনি ন্যাপবার পাবেন, অথবা এখানে ন্যাপবার লিখে সার্চ দিবেন, তাহলেই ন্যাপবারটা পেয়ে যাবেন। এবার কোন ন্যাপবারটা নেবেন এটা আপনার উপর, আপনি যে কোনো ন্যাপবার চাইলে নিতে পারেন, ঠিক আছে। ধরেন আপনার মন চাইলো যে আমি এখানে একটা ইমেজ নেব, আমি এখানে একটা এটা নেব, যেটা আপনার ভালো লাগে, হ্যাঁ। আচ্ছা, দেখেন আমার এখানে যদি চান যে আপনি ন্যাপবারটা নিতে এবং তার ভিতরে যদি ইমেজ দিতে চান, দেখেন সুন্দর করে ওরা বলে দিচ্ছে যে কেমন ইমেজ দিতে হবে। তো আমরা সিম্পল একটা ন্যাপবার নেই, বেশি কমপ্লেক্স কিছু না করি, যাতে করে আপনাদের মানে বেশি লোড মনে না হয়, আপনারা তো আবার একটু লোড ফিল করেন যে কি জানি হয়ে যাচ্ছে। তো আমরা এইটা সিম্পল আছে, আমরা এটাই নিলাম, কপি করলাম, ঠিক আছে, কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, পেস্ট করে দেওয়ার পরে কিছু কাজ আমাকে করতে হবে, তো আমরা এটাগুলো করব। যেমন ধরেন এখানে কাজের ভিতরে প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে আপনার ন্যাপবারটা চলে আসবে, আপনার যে পেজগুলো আছে, এই যে আমি দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখবেন যে আমার যদি পেজটাকে, আমি এখনো তো মনে হয় লাইভ করি নাই, তো লাইভ করলাম, এই যে আমার ন্যাপবারটা সুন্দর মতো চলে আসছে, হ্যাঁ। আর ন্যাপবারটা অলওয়েজ 100% উইথ নেয়, অলওয়েজ 100% কি নেয়, উইথ নিয়ে নেয়, পুরো ভিউ পোর্টের 100%। আপনারা এখানে দেখতে বুঝতে পারতেছেন না, বিকজ অফ এটার কালার আছে আপনার লাইট, ন্যাপবারের বিজির কালার আছে লাইট, আপনি যদি ডার্ক দেন
বা অন্য কোনো কালার দেন, যেমন ধরেন আমি দিলাম সাকসেস। সাকসেস কালারটা কি জানেন, চিনছেন, নাম জানছেন? যারা জানেন না তারা মুড়ি খান, ঠিক আছে? সো এরকম একটা কালার চলে আসে। আপনার যেটা ভালো লাগে, ধরেন আপনার ইনফো ভালো লাগে, আপনি ইনফো দেন। আমার ইনফো ভালো লাগে, আমি ইনফো দিয়ে দিলাম। ওকে, সো এই যে একটা কালার, ঠিক আছে? এটা তো নেয় নেই মনে হয়। এই যে, হ্যাঁ, আচ্ছা, তো দিলাম। এবার কথা হচ্ছে যে তার চেয়ে ইম্পর্টেন্ট বিষয়গুলো কি? ইম্পর্টেন্ট বিষয়গুলো হচ্ছে যে আপনি যদি চান যে এটা একটু সরে আসুক বা ইয়ে করুক, সেগুলো আমি করতে পারবো, কোনো সমস্যা নাই। প্রথমত আমরা এখানে যেটা মেন কাজ, সেটা হচ্ছে যে আপনি চাইলে এই যে ন্যাপবারের এখানে আপনার নিজের নাম লিখতে পারেন, আপনি লোগো ইউজ করতে পারেন, ঠিক আছে? আপনি যে কোনো কিছু করতে পারেন অ্যাজ ইউর উইশ, ঠিক আছে? তবে আমি বলবো যে যেহেতু আপনার সময় মাত্র 3 ঘন্টা, আপনার এত লোগো ফোগো দিয়ে মানে ক্লামজি করার কোনো দরকার নেই, ঠিক আছে? মোটামুটি একটা মানে গেট আপ যদি আপনি তৈরি করতে চান, সেটা আগে করেন। প্রথমে কাজ হচ্ছে আপনি লোগো ফোগো না দিয়ে আগে চেষ্টা করেন যে এই যে আমার হোম পেজ আছে, এই হোম পেজে আমাকে কি দিতে হবে? এই হ্যাশের জায়গায় কি দিতে হবে বলেন? index.html-টা দিয়ে দিবেন, একটা চিনাইলেন। বাকি কি কি আছে? অ্যাবাউট, পোর্টফোলিও, সার্ভিস। তাহলে আমার এখানে লিখতে হবে, আমার আরো কয়টা লাগবে? আমার ডিসেবল, এটার কি রাখার দরকার আছে? দরকার নেই, ডিসেবলকে সরায় দেন, যে তুই চলে যা। দেখেন, ডিসেবলকে সরার জন্য এক একটা ইউআরএল এর ভিতরে এক একটা এলআই, প্রত্যেকটা এলআই এর জন্য এই কাজটা হচ্ছে। তাহলে এই এলআইটা পুরোটাকে সরায় দেন, ঠিক আছে? নতুন করে একটা এলআই নেন, আরো 2টা এলআই নেন। আমার টোটাল পেজ হচ্ছে 5টা, আমার আছে 1 2 3টা আছে, আরো 2টা আমাকে নিতে হবে। এই যে পেস্ট আর paste। তাহলে এখানে কি থাকবে? ইন্ডেক্সের পরে থাকবে হচ্ছে অ্যাবাউট ডট এইচটিএমএল, ট্যাবে ক্লিক করবেন, হ্যাঁ? এটা কিন্তু মনে রাখেন, আপনারা কিন্তু লিখতে যান, লেখার কোনো প্রয়োজনীয়তা নাই। যেখানে কমেন্ট আসতেছে সেখানে আপনি লিখতে যাবেন কি জন্য? অ্যাবাউট, তারপরে হচ্ছে আপনার পোর্টফোলিও, তাহলে আমাকে এখানে লিখতে হবে কি? পোর্টফোলিও পেজ। তারপর এখানে কন্টাক্ট, ঠিক আছে? আর এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে আপনার সার্ভিস ডট এইচটিএমএল, এখানে আপনি সার্ভিস লিখে দেবেন, ঠিক আছে? 4টা পেজ, 5টা পেজ হয়ে গেল। ম্যাম 3 মিনিট আছে। তো এটা হয়ে গেল, হ্যাঁ? এবার এটা হওয়ার পরে যাচ্ছি, তাহলে আমরা এটা আপাতত অফ করে দিই। তাহলে আমার এই যে দেখেন 4টা পেজ আমার সুন্দর মতো হয়ে গেছে, ঠিক আছে? এটুকু হয়ে যাওয়ার পরে আপনার ন্যাবের কাজ শেষ। এবার ন্যাবকে আপনি যদি চান যে আমি এটা রেসপন্সিভ দেখব, এটা কি আছে না আছে, হ্যাঁ, সব দেখব, সেগুলোর করার জন্য আপনাকে, আপনি দেখতে পারেন রেসপন্সিভ চেক করার জন্য আপনি বিভিন্ন ডিভাইসে গিয়ে দেখেন যে ও কি করবে, আপনার সুন্দর মতো কি হয়ে যাবে, মোবাইল ফ্রেন্ডলি হয়ে গেছে। আপনার কষ্ট করে মোবাইল ফ্রেন্ডলি সেটা করতে হবে না, বুঝতে পারছি? দেখছেন বিভিন্ন ডিভাইসে দিচ্ছে, এই যে পিক্সেল 8 বা স্যামসাং গ্যালাক্সি 7 8, দেখছেন মোবাইল ডিভাইস সুন্দর। তারপরে আপনার ট্যাব, ট্যাব কোন একটা ট্যাব বলেন, এটা তো না, ট্যাব হচ্ছে মনে হয় আইফোনও দিলাম, আইফোন প্রো ম্যাক্স, এই যে সবগুলোতেই রেসপন্সিভ হচ্ছে। এরপর গ্যালাক্সি, নেক্সট হাফ ট্যাব যান, মানে ট্যাব, ট্যাবের পরে আপনার ট্যাব কি আছে, গ্যালাক্সি ট্যাব S8, যাই হোক, ট্যাব বা আইপ্যাড প্রো, এই যে, ঠিক আছে? তো সব ক্ষেত্রেই আপনার কি হচ্ছে, সে পুরাপুরি রেসপন্সিভ হয়ে আছে। এইটুকু হলে কিন্তু শেষ। আপনি যদি এরপরে আরো ডিজাইন করতে চান, এবং হুবার এফেক্টের কথা যেটা বলছে, এটা যদি এখানে না, এখানে দেখা যাচ্ছে না, আসছে হুবার এফেক্ট, হ্যাঁ, তো আমরা দেখবো, সমস্যা নাই, না আমরা দেব।
তাহলে এই পর্যন্ত এটাই হচ্ছে ন্যাবের জন্য, এইটুকুই আপনি করলে আপনার এনাফ, এইটুকু করলেই এনাফ। এবার আপনি যদি আরো ডিজাইন করতে চান কোনো সমস্যা নাই, ন্যাব বারের জায়গায় আপনি আপনার নিজের নাম লিখে দিলেন, হ্যাঁ, বা আপনি একটা ব্র্যান্ডের মতো ব্যবহার করলেন, যে আপনার ধরেন আমার নাম প্রিয়াঙ্কা, আপনি পিআর দিলেন বা পিডিডি দিলেন, এরকম নিজেকে ব্র্যান্ড মানে বানাইতে পারেন, রাখতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, ধরেন একটা পি একটা আর দিলেন, বাস পিআর বুঝলো। আপনাদের নামে রাফসানের ধরেন রাফসু দিলেন, হ্যাঁ, এরকম। তো বিভিন্ন ধরনের নাম টাম দিতে পারেন, হ্যাঁ। সো নাম টাম দিয়ে আর একটু সুন্দর করতে পারেন। ওকে, তাহলে আমরা নেক্সট লিঙ্কে যাই। ম্যাম ক্লাস শেষ হয়ে যাচ্ছে ম্যাম। ওকে, নেক্সট লিঙ্কে যাচ্ছি, আপনারা জয়েন করেন। এই সেভেসটা আমার এই যে উইটের যে জিনিসটা আনলাম, এটাকে আমাকে দিতে হবে উইটের আমার যে প্রজেক্ট ফোল্ডার, সেই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে সেভ করতে হবে। তাহলে ফাইল সেভ এস, যেখানেই সেভ হোক মনে রাখবেন যে কোথায় থাকতে হবে, আপনার প্রজেক্ট ফোল্ডারে। ডাউনলোডে যদি সেভ হয়ে যায় হোক, কোনো প্রবলেম নাই। আপনার কাজ হচ্ছে সেটাকে ডাউনলোড ফোল্ডার থেকে আমার ইমেজেস ফোল্ডারের ভিতরে নিয়ে আসা, এবং আপনি এখানে নাম দিলেন হচ্ছে লোগো। আমার কিন্তু নর্মাল জেপিজি আসে নাই, যেটাই আসছে আমরা আপাতত এটা রাখলাম। রাখার পরে এবার আমার কাজ হচ্ছে যেটাকে আমার এখানে নিয়ে আসা। তাহলে কি করতে হবে, আমরা জাস্ট এখানে আসবো, এসে আমার ইমেজেস ফোল্ডারের ভিতরে লোগোটা এভাবে দিয়ে দিলাম, ঠিক আছে। আর বুস্টার ফুস্টার লাগবে না, বুস্টার তো ওদের কাজ, দিলাম, শর্ট করে দিলাম। এবার দেখি যে আমাদের কাজটা হয়েছে কিনা, মানে আমাদের যেটা পাইতে চাচ্ছি সেটা পেয়েছে কিনা। এই যে পেয়েছে, হ্যাঁ, দেখেন খুব ছোট করে আসছে, এই যে, হ্যাঁ। সো আপনার যদি ছোট লাগে আপনি এটাকে বড় করেন, সমস্যা কি, একটু বেশি বেশি করে বড় করে দেন, ঠিক আছে। তো আমরা মোটামুটি ধরেন একটু বড় তো করতেই পারি, কারণ আমাদের চোখে লাগতেছে। সো আমরা হাইট দিছে 24, আমরা আর একটু ধরেন হাইটটা একটু বাড়িয়ে দিই, মানে কাছাকাছি আর কি, দিয়ে দিলেন, মোটামুটি যাতে দেখতে একটু সুন্দর লাগে। এই আরেকটু বাড়াতে পারবো আশা করি। এটা দিতেই হবে তা না, বাট আপনি চাইলে দিতে পারেন, ঠিক আছে। এই আচ্ছা, এবার আপনি যদি চান যে ঠিক আছে একটা লোগো ফোগো আসছে, এবার আমি একটু এগুলাকে একটু সাইজিং করি। তো এখানে বেশ মানে কঠিন একটা কালার দিয়ে দিছি, মানে খুব বড়, মানে ইয়ে কালার দিয়ে দিছি আর কি, স্ট্রং কালার। আপনি যদি একটু লাইট কালার দেন তাহলে আরেকটু জিনিসটা সুন্দর লাগবে। তো সেক্ষেত্রে এই যে আপনি লিখছেন, এটা কি লিখছেন, বুটস্ট্র্যাপের সব ক্লাস লিখছেন না। এবার আপনার যদি নিজের মনে মানে মনের ভিতরে আপনার মন চায় যে আমি আমি আমার মতো করে আরো কিছু কালার দেব, আমি আরো একটু ডিজাইন করব, সেটার জন্য আপনাকে নিজস্ব ভাবে সিএসএস লিখতে হবে। তো আপনি যদি দেন যে এটা একটা ক্লাস দিলেন যে হেডার মেনু, তাইলে আপনি দিতে পারেন, আমি বলতেছি যে দিতে পারেন, এমন না যে আপনাকে দিতেই হবে। হেডার মেনুতে গেলেন, একটা ক্লাস দিলেন, ক্লাস দিয়ে এবার এই ক্লাসটাকে আপনি এখানেও দিতে পারেন, আইদার এখানেও দিতে পারেন, যেখানে দেন আর কি। এখানে যেহেতু ওরা লিখছে আপনি এখানেও দিতে পারেন। আচ্ছা দিলেন, দেওয়ার পরে আমাকে যেতে হবে কোথায়, স্টাইল ডট সিএসএস এ গিয়ে দুইটা কাজ করব। একটা হচ্ছে কিছু কমন কোড আছে থাকে, আমি কমন কোড লিখি সব সময়, তো কমন কোড গুলো লিখে রাখি, যে কমন কোডের জন্য কিছু জায়গা রেখে দিলাম, স্টার্ট এবং কমন কোড এন্ড, ঠিক আছে, দিয়ে দেন। আবার হেডার সেকশন স্টার্ট, হেডার সেকশন এন্ড, ঠিক আছে। কেন দিলাম, কারণ হচ্ছে আমার নিজের সুবিধার্থে, হেডার সেকশন এন্ড, ওকে। এই হেডারের ভিতরে এবার আপনি বা ন্যাপ বার সেকশন স্টার্টার যা নাম দেন,
এবার হেডার মেনুতে গিয়ে ক্লাস ছিল না, ডট হেডার মেনু, এখানে ব্যাকগ্রাউন্ড কালার আপনি এবার দেন যে একটু লাইট কালার দিই, এটা যা দিছি এই যে এরকম একটা কালার দিছে, হ্যাঁ এইটার মধ্যেই একটু হালকা কালার দেব, কারণ কি তাহলে আমার হচ্ছে একটু একটু মানে সুন্দর লাগে আর কি, মানে ভিজিবিলিটিটা আর একটু লাইট কালার দিলাম, তাহলে আর আমার এই যে ব্যাক বিজি ইনফো ইনফো এটা দেওয়ার দরকার নেই। দেখি এটা কি আসে, এটাই নাইস নাইস লাগতেছে। ওকে, আপনারা অন্য কোনো বা আপনারা যদি ব্র্যান্ডের কালার দিতে চান, যেমন উইটের সাথে মিলে আপনারা যদি গোলাপি পিঙ্ক টাইপের কালার দিতে চান, আপনার অ্যাপ টু ইউ, আমি জাস্ট দেখালাম, বললাম তো স্টাইলিং আপনি যে কোনো কিছু নিজের মতো করে দেন, কোনো সমস্যা নেই। এবার এখানে কেন দিচ্ছি লাইট কালারটা, এখানে যে যে হোভার ইফেক্টটা অলরেডি দেখা যাচ্ছে, দেখেন একটু আগে দেখা যাচ্ছিল না, হ্যাঁ হোভার ইফেক্টটা এখন একটু দেখা যাচ্ছে। এবার আপনি যদি বলেন যে এদের এরা পাশাপাশি আছে, আমি একটু এটাকে এই পাশে আনতে চাচ্ছি, ওই পাশে আনতে চাচ্ছি, কে জানে আমাকে মেসেজ করছে, যে কি মেসেজ করছে, ক্লাসে অ্যাড করেন, এটা কি, আচ্ছা যাই হোক, কি জানি দিন মনে হয়, ক্লাসে তো অ্যাড করতে হয় না, অটো অ্যাড হয়ে যায়। অ্যাড হয়েছে তো সবাই, আচ্ছা যাই হোক, ওকে। এবার যেটা হচ্ছে যে আমার যদি ন্যাপ বারে আপনার ন্যাপ গুলোতে চেঞ্জ হয়েছে, মানে হুবার এফেক্ট আসে, এগুলো কিন্তু কমন জিনিস, ঠিক আছে। সো এইটুকু হলে আপনার হয়ে যাচ্ছে। এবার আমি চাচ্ছি যে যে ওভার ইফেক্ট একটু একটু আসে, আপনি চাইলে আরো বেশি ওভার ইফেক্ট চাইলে আরো বেশি দিতে পারেন, ঠিক আছে। তো সেটার জন্য আপনাকে কি করতে হবে, দেখেন ন্যাব আইটেম গুলো হোভার হচ্ছে, তাই না, ন্যাব আইটেম গুলো ওভার হচ্ছে। আপনি এখানে একটা ক্লাস, নিজে একটা করে একটা ক্লাস লিখে দেন যে হেডার আইটেম, ঠিক আছে, হেডার আইটেম দিয়ে একটা ক্লাস দিলাম। এবার স্টাইল ডট সিএসএস এ গিয়ে বলে দিলাম যে ডট হেডার আইটেম, আইটেমে এই আপনি হোভার দিবেন, তাহলে হোভার বলেন তো, এই হোভারটা এটা কি সুডো ক্লাস না সুডো এলিমেন্ট, কোনটা বলেন, সুডো এলিমেন্ট না সুডো ক্লাস। ব্যাকগ্রাউন্ড কালার, এবার আপনি আরেকটু আরেকটু ধরেন একটু মানে একটু লাইট দেখি, এটা দিয়ে দেখি কি হয়, একটু বেশি হয়ে যাবে, হ্যাঁ, বেশি হয়ে গেছে, তো একটু লাইট কালার দিতে হবে আর কি, এটাই। তো আপনি যে কোনো একটা লাইট কালার এখান থেকে দিয়ে দেন, বা এটার সাথে মিলিয়ে মিলিয়ে দিতে পারেন, কাছাকাছি কালার দিলে একটু সুন্দর লাগে। ওকে, গুড। তো বাকিদেরকে তো দেইনি, একটাকে দিছি, বাকিদেরকে দিছি দেইনি, তাহলে আমরা কি করলাম, বাকিদেরকে একটু একটু করে দিয়ে দিই। তাহলে হেডার আইটেম, রাইট, এটা আমার ক্লাস ছিল, এই ক্লাসটা আমি সবাইকে দিয়ে দিলাম, দিস ওয়ান, দিস ওয়ান, দিস ওয়ান, এবং শেষ। এবার দেখেন সবাই পেয়ে গেছে, হ্যাঁ, ওকে। সো এইটুকু করলেই হবে, আরো আরো অনেক কিছু করা যায়, অনেক কিছু তৈরি করা যায়। যেমন ধরেন এদের যদি ফন্ট গুলোকে একটু মানে একটু একটু বড় টড় করতে চান, তাহলে আপনাকে কি বলতে হবে, হেডার আইটেমে গিয়ে বলে দেন, বা হেডার মেনু তো না, মেনু না, আপনার হেডার আইটেমের যে এলাই গুলো আছে, এদেরকে বলে দেন যে তোমার ফন্টটা একটু বড় হবে, ফন্টের কালারটা একটু ইয়ে হবে, হ্যাঁ, এগুলো চাইলে একটু বলতে পারেন যে ডট হেডার আইটেম, ওভার না, শুধু হেডার আইটেমকে বললেন যে তোমার ফন্ট সাইজ বা ফন্ট ওয়েট একটু বাড়িয়ে দেন, ধরেন 700 পিক্সেল দিয়ে দিলেন, ঠিক আছে, একটু বড় করে দিলেন। তারপরে ধরেন মার্জিন প্যাডিং এ যদি দিতে চান দিতে পারেন, হ্যাঁ, যে প্যাডিং পাশাপাশি
ধরেন, এগুলো দিয়ে এটাকে আরেকটু মডিফাই বা একটু সুন্দর করতে পারেন আর কি, এটা আপ টু ইউ। আচ্ছা, তাহলে আমার কমন ফিচার্সে আমি আবার সেই টুলসে যাচ্ছি। টুলসে গিয়ে আমার যেটা কথা হচ্ছে যে কমন ফিচার্সে আমাকে যেই যেই কাজগুলো করতে বলছিল, যে আমার নেপবার থাকবে এবং আমার ফুটার থাকবে। এবার ফুটার করতে হবে, ফুটার করবো। অ্যাভেলেবল ফর অল পেজেস উইথ মাউস ওভার ইফেক্ট, তাহলে মাউস ওভার ইফেক্ট ডান। নেপবার রেসপন্সিভ ডান। ইন্টারনাল পেজ লিঙ্কিং ডান। তাহলে আমার 3টা কাজ হয়ে গেছে। শুধু একটা কাজ বাকি আছে, কি ফুটার তৈরি করে সেটা অল পেজে নিয়ে যাওয়া, এটুকু বাকি আছে। বাট এই যে কমন ফিচার্সের 3টা কাজ আমাকে করতে বলছে, আমরা সেই কাজগুলো ধীরে ধীরে করে ফেলছি। তো এখন আমার যদি ফুটার সেকশনটায় কাজ করতে হয়, তাহলে অবশ্যই আমাকে ফুটার নামে একটা নিতে হবে। তো আমি মাঝখানে একটা H1 নিয়ে, তাহলে ন্যাপবার সেকশন কাজ, ন্যাপ সেকশন যখন শেষ হয়ে গেছে, তখন আপনি ন্যাপবারকে চাইলে এটাকে ছোট করে দিতে পারেন। এই যে এখানে গিয়ে জাস্ট এইটুকু করে দিলেই আপনার এটা কি হয়ে গেছে, কলাপস হয়ে গেছে, কলাপস হয়ে গেছে। আবার যখন এক্সপান্ড করার দরকার হবে, এক্সপান্ড করে দেখে নেবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমি একটা H1 ট্যাগ নিলাম, মানে মাঝখানে কন্টেন্ট থাকবে। ধরেন আমি একটা মানে ইয়ে দিলাম, কমেন্ট দিলাম যে আমার মেইন কন্টেন্ট স্টার্ট এবং মেইন কন্টেন্ট, ঠিক আছে, দিয়ে দিলাম। শুনতেছেন তো সবাই, নাকি ঘুমায় পড়ছেন কয়েকজন? ঘুমান, আপনাদের দিন। আচ্ছা, তো মেইন সেকশন স্টার্ট, মেইন সেকশন এন্ডে আমি একটা H1 ট্যাগ দিয়ে রাখলাম। ঠিক আছে, বলে দিলাম যে হ্যালো, রাখলাম। আর এর সাথে সাথে এবার আমি ফুটার সেকশনটা নেব। ফুটার সেকশন নিয়ে দেন আমি এটা সব পেজে ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, তো ফুটার সেকশন স্টার্ট, ফুটার সেকশন এন্ড দিয়ে দেন। ফুটার সেকশন এন্ড, ঠিক আছে। আচ্ছা, এখন ফুটার সেকশনে আমরা একটা ফুটার ট্যাগ আছে, ফুটার ট্যাগটা নিলাম। ফুটার ট্যাগের ভিতরে এবার আমি বলছিলাম যে ফুটার ট্যাগের ভিতরে সেকশন ওয়াইজ যদি করেন খুব সুন্দর হয়, অথবা আপনি কন্টেইনার নিয়ে করেন, যেমনি পারেন আর কি। মানে আপনার যেটা আমি বলছিলাম যে কন্টেইনার রাখবেন, কন্টেইনারের ভিতরে রো দিবেন, তাহলে জিনিসটা অনেক সুন্দর দেখায়। হ্যাঁ, তো সেখানে ফুটার সেকশনের ভিতরে ধরেন আমি একটা কন্টেইনার নিলাম। আচ্ছা, আপাতত কন্টেইনার, আচ্ছা নেই, তারা কন্টেইনার নিলাম, কন্টেনারের ভিতরে রো নিলাম, রো, তাহলে আমাদের একটু রেসপন্সিভে সুবিধা হয়। কন্টেনার ভিতরে রো কেন নেই কালকে ক্লাসে বলছি, যারা বুঝতেছেন না এখন তারা কালকে ক্লাসটা একটু গো থ্রু করেন। তো নিলাম, একটা নিলাম, নেওয়ার পরে এবার আমাদের একটা স্পেস তৈরি হবে। আপনি যদি লেখেন ফুটার, ঠিক আছে, তো এই যে ফুটার চলে আসছে। আচ্ছা, এবার এই ফুটারের ক্ষেত্রে আপনার যদি দেখতে হয় যে ফুটারটা আমি রেসপন্সিভ করবো, ফুটারটা আমি কি করতে চাচ্ছি, ফুটারটা আমি রেসপন্সিভ করতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমার কাজ কি, অনেকগুলো কাজ হতে পারে, তবে নর্মালি আমরা যেটা করি, আমরা জাস্ট একটা ডিপ নেব, আমরা জাস্ট একটা ডিপ নেব, ডিপ নিয়ে সুন্দর মতো বলে দিব যে এটা আমার হচ্ছে ফুটার। ঠিক আছে, দাঁড়ান একটু, 1 মিনিট।
দেখেন এই ফুটারটাকে আপনি বলতে পারেন যে এটা কিভাবে থাকবে। হ্যাঁ, ধরেন এটা আমরা বলে দিচ্ছি যে তুমি একটা ডিপ নিলাম, ডিপের ভিতরে ক্লাসে এবার আমি বললাম যে কল SM12, আবার কল SM না LG12 এবং কল আপনার আটাশ কি এমডির পরে এলজি দেবো, এমডি আবার কল এলজি। অর্থাৎ যেই স্ক্রিনেই যাবে SM মানে 576 পিক্সেলের নিচে, ঠিক আছে, বা তার পর্যন্ত, এমডি মানে 768 এবং এলজি মানে 992 পিক্সেল বা তার থেকে উপরে যত পিক্সেলই থাকুক সবার ক্ষেত্রে ফুটারটা কি হবে, পুরা 12 উইথ কলাম জুড়ে থাকবে, 12 উইথ কলাম জুড়ে থাকবে, ঠিক আছে। এটাই আমরা চাচ্ছি। এরপর আমরা একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগ নিয়ে এবার আমরা কপিরাইট সাইন টাইন দিই না, তো আমরা সেগুলো দিয়ে দিই, ঠিক আছে। আমরা কপিরাইট সাইন টাইনের যে ব্যাপারগুলো আছে সেটা দিয়ে দিই। কপিরাইট সাইন আপনি আনতেও পারেন, অথবা আপনি যদি এরকম সাইন আনতে চান সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে এটা হচ্ছে এই যে আন্ডার মানে এন্ড সাইন দিলেন, তারপর কপি লিখলেন, তাহলে কপিরাইটের যে সাইনটা আছে সেটা চলে আসবে, ঠিক আছে। এরপরে লিখলেন যে ডেভেলপ বাই, আপনি আপনার নাম লিখেন, আমি লিখলাম যে উইথ ব্যাচ আপনার 4, ঠিক আছে। ফুটার লিখলাম, তাহলে বুঝতেই পারতেছি যে আমার এটা এখানে ভিজিবল হবে @with এটা। এখন আপনার যদি মনে হয় যে ফুটারে আপনি কালার দিবেন, এই কালারটাই আমরা ফুটারে দিয়ে দিব, আমাদের এই কালারটাই ফুটারে দিয়ে দেব। তো যাই, তাহলে আমার এটার জন্য আপনাকে ক্লাস লিখতে হবে, অথবা ফুটার সেকশন লিখতে পারেন, ক্লাসও লিখতে পারেন, অথবা সরাসরি ফুটার ট্যাগ কেও ধরতে পারেন, অ্যাজ ইউ উইশ। ফুটার ক্লাস, ফুটার সেকশন, ঠিক আছে। নিলেন, নিয়ে এটাকে আমরা আবার বললাম যে আমাদের ফুটার সেকশন স্টার্ট, কি করলাম, এবং ফুটার সেকশন এন্ড, ঠিক আছে, ওকে দিয়ে দিলাম। এবার এখানে আমরা পেস্ট করব, কি করব, ডট ফুটার বলছি না, ফুটার পেস্ট, ফুটার আমার যে, আর একটা বিষয় এখানে, একটা বিষয় খেয়াল রাখবেন যে যেই ক্লাসটা লিখছেন সেই ক্লাসটাকে দয়া করে কপি করে নিয়ে আসবেন, নিজেরা আবার লিখতে যাবেন না, ঠিক আছে। এই যেটা লিখছেন সেটাই নিয়ে আসবেন। এবার একে ব্যাকগ্রাউন্ড কালার দিলেন, আমরা এই যে এটা ইউজ করছি না, এটাই কপি করে নিয়ে আসেন, ঠিক আছে, ওকে দিয়ে দিলাম। আর আমরা কি দিতে পারি, এটার যে ফুটারে যে পি আছে সেই পি কে বলবো টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলেই তো হয়ে যাবে, তাই না। দিলেই এটা সুন্দর মতো চলে আসবে, ফন্ট উইথ ফন্ট সাইজ টাইজ দিয়ে দিলেই এটা আপনার ফুটার সেকশনের কাজ ডান, ওকে। তো আমরা যাই, এটা ফুটার সেকশনের ভেতরে
যে পি আছে সেই পি কে বললাম যে তোমার টেক্সট অ্যালাইন সেন্টার, আর একটা বলতে পারি যে তোমার ফন্ট ওয়েট বা ফন্ট ওয়েট, ওটা যেহেতু 700 দিছি, এটা 400-500 সামথিং দেন। আর ফন্ট সাইজও দিতে পারেন চাইলে, সাইজ ধরেন দিলেন যে লার্জার, একটু বড় করলাম আর কি, যা মন চায়। হ্যাঁ, সুন্দর না? আচ্ছা, এখন আপনি যদি এখানে এখানে ডেট এন্ড টাইম দিতে হয়, আপাতত আমরা এটুকু রাখতেছি, যখন আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে একটু পড়াশোনা করব তখন আমরা এখানে ডেট এন্ড টাইমটা দেব। আরেকটা বিষয়, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার এখানে একটু উইথ মানে প্যাডিং পেয়ে বসে আছে, হ্যাঁ একটু প্যাডিং পাইছে, যে দেখেন মাঝখানে নাই, হ্যাঁ বিষয়টা। সো আপনি জাস্ট একটু লিখে দেন প্যাডিং বটম 0, ঠিক আছে? তাহলে যেটা হবে যে এটা, আচ্ছা, এটা এখানে না, এটা হলো এখানে দিতে হবে। ঠিক আছে, তো দিলাম, দাঁড়ান এখানে এটা মাঝখানে জায়গা না, প্যাডিং, আচ্ছা ফুটার সেকশনের ভিতরে আপনার পি ঠিকই তো আছে। আচ্ছা বেশি লার্জ করে ফেলছি কি, কমে দিই। ফন্ট সাইজ আপনার মিডিয়াম দিয়ে দিই, তাহলে আর কোনো সমস্যা হবে না। টপ থেকে দেখছি যে বটম তো কাজ করে না, টপে কি কাজ করতেছে? ওকে, আচ্ছা, তো মোটামুটি একটু দাঁড়াইছে। আচ্ছা, এখন আমাদের যেটা নেক্সট কাজ সেটা হচ্ছে যে আমাদের ব্যানার সেকশনটা আনতে হবে। তার আগে এই যে কমন ফিচার্স আপনি যা যা লিখলেন, এই কমন ফিচার সবকিছুই আপনাকে কোথায় দিতে হবে, বাকি পেজগুলোতে দিতে হবে না। তাহলে জাস্ট এখানে কপি এবং পেস্ট করে আপনি অ্যাবাউট আজে নিয়ে যান, ঠিক আছে? একইভাবে আপনি কিসে যাবেন, সার্ভিস পেজে নিয়ে যাবেন, পোর্টফোলিও পেজে নিয়ে যাবেন এবং কন্ট্যাক্ট পেজে নিয়ে যাবেন, ঠিক আছে? তাহলে আমার ডান। ডান কি কি ডান, পোর্টফোলিও ওয়েবসাইট, তারপর আমরা হোম পেজে যাব যে দিস ইজ মাই হোম পেজ, বা দিলে দিলেন, না দিলেও সমস্যা নেই। আচ্ছা, এখন খেয়াল করেন আমার একটা বিষয় এখানে আছে যে আমি যখন হোম পেজে আসি তখন আমার ন্যাব লিঙ্ক অ্যাক্টিভ আছে কোথায়, ন্যাব লিঙ্ক অ্যাক্টিভ আছে কোথায়, ইন্ডেক্সে। এবার আপনি যখন অ্যাবাউট পেজে থাকবেন, অ্যাবাউট আস পেজে থাকবেন, তখন আপনার ন্যাব লিঙ্ক অ্যাক্টিভ হবে কোনটা, এটা। তো দিয়ে দেখি কি হয়, এটাও দিতে হবে, এরিয়াল কারেন্ট পেজ দেন, দেখি দিয়ে দেখি। অ্যাবাউট আস পেজে যখন আসেন তখন এখানে এটা অ্যাট্রিবিউটটা ইউজ করলেন, আর এই অ্যাক্টিভটা ক্রস করে এখানে নিয়ে আসেন, ঠিক আছে? সো এটা গেল অ্যাবাউট পেজের জন্য। তখন আপনি যখন ক্লিক করবেন, তাহলে এবার আমি দেখি, তাহলে আমার হোম পেজের পরে আমার অ্যাবাউট আস, ঠিক আছে? অ্যাবাউট আস এর পরে আমার কি পোর্টফোলিও, পোর্টফোলিওর পরে কন্ট্যাক্টের পরে সার্ভিস। এটা গেল কি, হোম পেজ থেকে আমি প্রত্যেকটা পেজে গেলাম। এবার প্রত্যেকটা পেজ থেকে আবার হোম পেজে আসতে পারি কিনা, বা যে কোনো পেজে আসতে পারি কিনা, আসতে পারি না?
তাহলে এটাকে বলা হয় ইন্টারনাল পেজ লিঙ্কিং। আপনি একটা পেজের সাথে আরেকটা পেজকে যে লিঙ্ক করাইলেন, এটাকে বলা হচ্ছে ইন্টারনাল পেজ লিঙ্কিং। ঠিক আছে কিনা? তাহলে অ্যাক্টিভে যখন দিচ্ছি তখন এটা অ্যাক্টিভ আছে, বাকিগুলোতে দেই নেই। তো আপনি তাহলে এখানে নিয়ে যান লিঙ্ক অ্যাক্টিভ নাম, এই পুরা জিনিসটাই আপনি কপি করে নিয়ে যান। ঠিক আছে, ন্যাব লিঙ্ক কারেন্ট পেজ, এটা কপি করেন, পোর্টফোলিও পেজে গিয়ে আপনি পোর্টফোলিওতে এই জিনিসটা দেবেন। ঠিক আছে, পোর্টফোলিও পেজে গিয়ে পোর্টফোলিওতে এটা দিয়ে দিবেন, শেষ, কাহিনী খতম। পারলে পারলেন, না পারলে সমস্যা নাই। আপাতত পেজ লিঙ্কিংটা আপনাকে পারতে হবে। আপাতত কি করতে হবে? পেজ লিঙ্কিংটা আপনাকে পারতেই হবে। উইদাউট পেজ লিঙ্কিং তারা আবার আপনাকে মানে কনসিডার করবে না। সো এই বিষয়গুলো আপনাদেরকে কিন্তু মানে স্ট্রাকচার ওয়েতে করতে হবে। আপনি ডিজাইন অনেক করতে পারেন, কিন্তু এই যে স্ট্রাকচার ওয়েতে করাটা, আপনার কাজটাকে সোজা করে ফেলাটা, ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে আমার থেকে আপনাদের শেখার আছে। ঠিক আছে, যে আমি যখন কাজটা করতেছি তখন আমার জন্য এই যে এখানে একটা ভুল করে ফেলছি, এখানে 2 জায়গায় অ্যাক্টিভ দিয়ে রাখছি। তো এই জিনিসগুলোই আপনাকে শিখে ফেলতে হবে, যে মানে কোন জিনিসটা করলে আপনি কি করতে পারবেন, খুব ইজিলি আমার ডিজাইনগুলো হয়ে যাবে, আমার এত মানে পেইন নিতে হবে না। এবার আপনার যখন হোম পেজে আসবেন, অ্যাবাউট আস পেজে আসবেন, তখন আপনার যে ওই সেকশনের জন্য যা যা বলে দিছে আপনি সেই কাজগুলো করবেন, তাই না? সার্ভিসের ক্ষেত্রে ওকে, সার্ভিস, কন্ট্যাক্টের ক্ষেত্রে কন্ট্যাক্ট, পোর্টফোলিওর ক্ষেত্রে পোর্টফোলিও, আর অ্যাবাউটের ক্ষেত্রে অ্যাবাউট। বুঝতে পারছি? আপনারা কি বুঝছেন কিছু? এই পর্যন্ত যা করছি সেগুলা কি বুঝতে পারছেন, নাকি মাথার উপর দিয়ে গেছে? বলেন দেখি। অনেক তো কথা বললাম, এবার আপনাদের কথা শুনি। ম্যাম অ্যাক্টিভ যেটা, ওই অ্যাক্টিভ ওটা ম্যাম বুঝি নাই। অ্যাক্টিভ মানে হচ্ছে কি, যে কোন পেজটা অ্যাক্টিভ থাকবে, মানে এই বিষয়টা হচ্ছে যে এরকম, যে আপনি যখন যেই পেজে আসেন সেই পেজটাকে কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। সেই জন্য এই ক্লাসটা লিখতে হয়, ন্যাব লিঙ্ক স্পেস দিয়ে অ্যাক্টিভ। মানে আপনি যখন হোম পেজে আসেন তখন হোম পেজটা বোল্ড হয়ে থাকবে। এখন আমরা কোথায় আছি? হোম পেজে আছি, হ্যাঁ। এরপর আমরা যখন অ্যাবাউট আস পেজ থাকবো তখন অ্যাবাউটটা বোল্ড হওয়ার কথা না? তাহলে অ্যাবাউটটা বোল্ড হয়ে আছে, মানে অ্যাক্টিভ, এই পেজটা হচ্ছে অ্যাক্টিভ। এরপর আপনি যখন পোর্টফোলিও পেজে আসবেন তখন পোর্টফোলিও পেজটা অ্যাক্টিভ সাইন, মানে অ্যাক্টিভ মানে কি, এটা একটু বোল্ড হয়ে থাকবে আর কি। ওকে, তাহলে আমার এখানে পোর্টফোলিওতে একটা কিছু ঝামেলা হচ্ছে, না দেখি কি ঝামেলা আছে। অ্যাক্টিভ লিখি নাই, আরে ঠিক আছে। আচ্ছা, তারপরে তাহলে এই অ্যাক্টিভ কথাটা লেখার পরে এখন দেখেন আপনি পোর্টফোলিও পেজে আছেন, এই যে আপনার পোর্টফোলিও পেজটা অ্যাক্টিভ হয়ে আছে। এরপর আপনি যখন কন্ট্যাক্ট পেজে যাবেন তখন যেন কন্ট্যাক্ট পেজটা বোল্ড হয়ে থাকে। তাহলে আপনাকে কি লিখতে হবে? কন্ট্যাক্ট পেজে গিয়ে এখানে লিখতে হবে ন্যাব লিঙ্ক, তো এমনি দেওয়াই আছে, পরে আপনি জাস্ট লিখে দিবেন অ্যাক্টিভ। ঠিক আছে, আচ্ছা, আর বাকি আছে কি? ম্যাম অ্যাক্টিভ কি আলাদা সিএসএস করতে হয় এটার জন্য? না না, সিএসএস করতে হয় না, ওদেরই ক্লাস। বুটস্ট্র্যাপের থেকে যে নিয়ে আসছিলেন ম্যাম ওইটাই? হ্যাঁ হ্যাঁ, বুস্টআপ যা দিচ্ছে তাই, ও খালি বিভিন্ন পেজের জন্য আমি এটাকে বোল্ড করে দিচ্ছি। ঠিক আছে, তারপরে সার্ভিসের ক্ষেত্রেও একই, এই যে এখানে অ্যাক্টিভ আমি একটু আগে লিখলাম, কই গেল সব? ওকে, বাস, তাহলে আপনার কাজ খতম। ওকে, কিন্তু এই যে একটা পেজ থেকে আরেকটা পেজে যাচ্ছি, এই যে লিঙ্কিংটা হচ্ছে, এটা অনেক সময় আপনাদের অ্যাসেসমেন্টের দিন পরীক্ষার হলে মানে পেজ লিঙ্কিং না হলে, ধরেন অনেক সময় এরকম আমি দেখছি যে ম্যাম আমি পেজ করে রাখছি বাট আমার পেজটা শো করতেছে না। যেমন ধরেন আপনাদেরকে শো না করার একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেমন ধরেন পোর্টফোলিও পেজ, হ্যাঁ, আপনি কি লিখছেন? পোর্টফোলিও লিখলেন, তারপর দিলেন পেজের নাম, দিলেন পোর্টফোলিও,
এরপর একটা স্পেস দিলেন, তারপর লিখলেন পেজ, রাইট? আচ্ছা, এখন আপনি লিঙ্ক করাইছেন কি? portfolio.com, portfolio.html, আর পেজের নাম কি লিখছেন দেখতে পাচ্ছেন কি? portfolio page.html। এখন আপনি যখন পোর্টফোলিওতে ক্লিক করতে যাবেন, এই যে এই এররটা পাবেন। কেন বলেন তো? কারণ এই নামে তো কোনো পেজই নাই আপনার প্রজেক্টে, ও কোত্থেকে বের করবে? বেশিরভাগ ক্ষেত্রে এরকম পায় যে ম্যাম আমি তো পোর্টফোলিও পেজটা তৈরি করছি, বাট কি আমি খুঁজে পাচ্ছি না। কেমনে খুঁজে পাবেন? আপনার নাম, ফাইলের নাম আর লিঙ্কের নাম কি সেম হয়েছে? এই কারণে আমরা যেটা বলি যে কোনো স্পেস পুশ কিছু লেখার দরকার নাই, কোনো স্পেস রাখবেনই না। আপনি পোর্টফোলিও পেজ লিখতে চাচ্ছেন, পোর্টফোলিও পেজ একসাথে লেখেন। এবার এই পোর্টফোলিও পেজ এখানেও লেখেন, কোনো স্পেস রাখার দরকার নাই মাঝখানে, তাহলে জিনিসটা ঠিকঠাক আছে। ঠিক আছে? আপনি পোর্টফোলিও পোর্ট পেজ লেখেন, যেই নামই দেন সেই নামটা যেন আপনার লিঙ্কিং এ থাকে, এই বিষয়টা আপনাকে কনসিডার করতে হবে। দেখা যাবে যে আপনি পোর্টফোলিও পেজে এক গাদা কোড করে রাখছেন, বাট যখন অ্যাসেসর এসে এরকম লিঙ্ক করাতে চাচ্ছে, তখন আর কিছু খুঁজে পাচ্ছে না, তখনই কিন্তু ঝামেলাটায় পড়ে যাবে। তখন উনি ভাববে যে আপনি পেজ তৈরি করেন নাই, ওই আপনার পেজ। ভালো অ্যাসেসর হলে অর্থাৎ খুঁজে দেখবে যে লিঙ্কিংটা হয় নাই, বাট দুষ্ট টাইপের অ্যাসেসর হলে বলবে আচ্ছা আচ্ছা আমি তো পেজ লিঙ্কিং পাই নাই, নট ইয়েট, জব 2 তে নট ইয়েট। বুঝতে পারছেন? সো এই পেজ লিঙ্কিংটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি পেজ তৈরি করছেন বাট পেজ আসে নাই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যুস। সো এভাবে প্লিজ ট্রাই করবেন যে আপনার, এই যে দেখেন এখন আমি পোর্টফোলিও পেজ তৈরি করছি কোথায়? portfolio.html এ গিয়ে চেঞ্জ করছি, বাট ইন্ডেক্সে লিখে রাখছি কি? পোর্টফোলিও। হবে? আসবে? জীবনও আসবে না। সো এই বিষয়গুলো কিন্তু খেয়াল করবেন। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা আরেকটু আগাই, কারণ আমাদের হাতে সময় খুবই কম থাকে। আমরা আরেকটু আগাই। সেটা হচ্ছে আমাদের একটা ব্যানার আনতে হবে। এবার আমরা আমাদের ইন্টারনাল পেজ লিঙ্কিং শেষ, মানে কমন ফিচার্স এর অলমোস্ট সব কাজ শেষ। শুধু একটাই বাকি আছে যে জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করতে হবে? ডেট এন্ড টাইম দিতে হবে। এটা বাকি আছে। এটা ছাড়া মোটামুটি সবকিছুই ডান। এরপর আমরা যাব হোম পেজে। বলতেছে যে আপনি এখানে একটা ব্যানার স্লাইডার আনেন, একটা অ্যাবাউট পেজ আনেন, মিশন আনেন, ভিশন আনেন, সার্ভিস লিস্ট আনেন, ক্লায়েন্ট ফিডব্যাক সেকশন, মানে 5টা সেকশন তৈরি করবেন। কোথায়? হোম পেজে। তাহলে কি হোম পেজে যেতে হবে না? এই যে হোম পেজ। হোম পেজে গিয়ে হেডার সেকশনকে ক্লোজ করে দেন, ফুটারকে ক্লোজ করে দেন, মাঝখানে যে মেইন কন্টেন্ট সেকশন আছে, এই কন্টেন্ট সেকশনে এসে এবার আপনার কাজ শুরু হবে। ঠিক আছে? তো তাহলে ব্যানার দেখবো বা স্লাইডার দেখবো, তাই না? তো এক্ষেত্রে আমার যেটা কাজ হচ্ছে, আমার ব্যানার আর স্লাইডার আমি জানি যে আমার বুটস্ট্র্যাপে এগুলো তৈরি করে দেওয়া আছে, আমি জাস্ট কপি পেস্ট করলেই আমার কাজ ডান। ওকে, তো আমার যেটা করতে হবে, আমি একটা মেইন নামে একটা সেকশন নিলাম, তার ভিতরে আমি এবার কমেন্ট করব যে দিস ইজ মাই ব্যানার সেকশন, এবং ব্যানার সেকশন এন্ড। ওকে, ওকে দিলাম। দেওয়ার পরে এবার ব্যানারের ক্ষেত্রে আপনার কি করতে হবে? আবার সেই বুটস্ট্র্যাপে যেতে হবে। বুটস্ট্র্যাপে গিয়ে আপনি বলবেন যে স্লাইডার, মানে মনে নাই কি লিখবেন, এখানে পড়েন না, এখানে পড়াই তো দেওয়া আছে যে স্লাইডার ইউজিং ক্যারোসেল। অনেকের জিজ্ঞাসা করে যে স্লাইডার যে আছেন কি দিয়ে আছেন, কোন মানে নাম কি, ক্লাসের নাম কি, বলতে পারে না, তাকে থাকে। এইখানেই তো প্রশ্নেই তো লেখা আছে যে ক্যারোসেল স্লাইডার ইউজ করেন, তো ক্যারোসেল দেন, বুটস্ট্র্যাপের ক্যারোসেল স্লাইডার লেখেন, ও আপনারা ক্যারোসেলের দিকেই নিয়ে যাবে। সার্চ স্লাইডার দিলেন, ও আপনাকে ক্যারোসেলের দিকেই নিয়ে গেছে। ঠিক আছে? তো এর মধ্যে কোনটা নেবেন, কি নেবেন, আপ টু ইউ। ঠিক আছে? আপনার যদি মন চায় যে আমি এটা লিখবো, দেন। আপনি যদি মনে হয় যে না আমি এটা নিব, দেন। আপনার যদি মনে হয় যে না আমি টাইটেল দিব, তারপরে আমার নাম ধাম দেব, ঠিক আছে?
সো যেটা আপনার ভালো লাগে, ঠিক আছে, আপনি সেটাই নেবেন, কোনো সমস্যা নাই, খালি ইমেজগুলো দেওয়া দিয়ে কথা। সো কপি করেন, সবকিছু তৈরি করে দিছে, আপনি এখানে এসে জাস্ট পেস্ট করেন। হুম, আচ্ছা, এখন ইমেজ দিতে বলছে, ইমেজ কি আছে আমাদের? নাই তো, আমাদের ইমেজ আনতে হবে না। এই ইমেজ আনতে গিয়ে আপনারা দেখা যাবে 3 ঘন্টা সময়ের মধ্যে 1.5 ঘন্টা সময় পাঠিয়ে দিচ্ছেন এক ইমেজ আনতে গিয়ে, ঠিক আছে। 3 ঘন্টা সময়ের মধ্যে কি করছেন, 1.5 ঘন্টা সময় পার করে দিচ্ছেন শুধুমাত্র স্লাইডারের ইমেজ আনার ক্ষেত্রে। কোনো দরকার নাই। আপনি বুঝতেই পারতেছেন যে আমার যখন ইমেজ আসবে এটা ফুল উইথ জুড়েই আসবে। আপনার যখন ইমেজ আসবে কি আসবে, ফুল উইথ জুড়েই আসবে। তাহলে আপনার অন্যান্য সেকশনগুলো পেজগুলো লাগতেছে না, কেটে দেন, নাহলে কিন্তু দেখা যাবে যে ইন্ডেক্সের জায়গায় পোর্টফোলিওতে ক্যারোসেল নিয়ে এসেছেন, ঠিক আছে। সো দিলেন, দিয়ে এবার দেখলেন, এবার করলেন, দেখলেন যে এখানে পোর্টফোলিও না, হোমে আমার কিছু একটা ইমেজ আসার ব্যবস্থা হয়েছে, কিন্তু এটা পুরা উইথ জুড়েই আছে। এবার পুরা উইথ জুড়ে আছে, এবার আপনার ইমেজ যদি আমার দরকার হয়, আপনি বুঝতে পারতেছেন যে আমার যে ভিউ পোর্টের যে উইথ পেজ উইথ এই টাইপের কিছু একটা ইমেজ আনতে হবে। তো এর জন্য সবচেয়ে ভালো যেটা হয়, মানে ইমেজ আনার ক্ষেত্রে, গত ক্লাসে দেখাইছি, তো আপনাদের তো ক্লাস টাস দেখার ইচ্ছা টিচ্ছা তেমন একটা হয় না, আবার এই জন্য আবার দেখাই, ঠিক আছে। এটাকে আমরা ঢুকে নিলাম ভিতরে, কন্টেন্ট গুলোকে একটু ফরম্যাট করে নিলাম। করলাম। এবার আমাকে যেটা করতে হবে, দেখেন কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের দরকার নাই, যেমন ধরেন প্রিভিয়াস, নেক্সট, কিছু কিছু জিনিস আছে আমাদের দরকার নাই। তারপরে যদি লেভেল দিতে চান তো দিলেন। তাহলে ইমেজ আনার ক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে আপনি পিক্সেল নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে যান। এখানে যেহেতু আমি ওয়েব ডেভেলপার রিলেটেড কাজ করতেছি, সেহেতু আপনি ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড পিকচার আনেন, হ্যাঁ, বা কোডিং কোডিং রিলেটেড পিকচার দেন। হুম, বা ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, এই টাইপের পিকচার গুলো আপনি দেন, এবং ট্রাই করবেন একটু মানে ল্যান্ডস্কেপ মুডের পিকচার নিতে, হ্যাঁ, একটু ল্যান্ডস্কেপ মুডের পিকচার নিতে, যেটা আপনার ধরেন একটু ভালো লাগবে। হুম, এই যে যেমন ধরেন এটা দিলেন আমাদের শামশেদ, ধরেন এটা আমাদের শামশেদ, ওকে। আবারও কি এক্সটেন্ড হয়ে যাবে নাকি? আচ্ছা, এবার এক্সটেন্ড হলে শেষ, আর ক্লাস হবে না। তো এইটা দিলাম, ধরেন নিলেন। এবার কিভাবে ডাউনলোড করবেন, আপনি রিমুভ ব্যাকগ্রাউন্ড যদি চান, দরকার নেই, মানে এত দরকার নেই, জাস্ট নর্মাল নিলেন, নিয়ে ফ্রি ডাউনলোডের ক্ষেত্রে সাইজ ওরা বেস্ট একটা সাইজ দিছে, যে 500 সবচেয়ে ভালো, মানে গুড টাইপের সাইজ দিছে। তো এটা ডাউনলোড করতে পারেন, পরে আপনি আপনার মতো করে করে নিলেন, অথবা 920 বাই 1200 পিক্সেলের নিলেন, যেটা আপনার ভালো লাগে। হ্যাঁ, আমার ধারণা যে এইটা নিলে সবচেয়ে পারফেক্ট হবে। এই যে 1280 বাই 58 দিলাম, একটা ইমেজ ডাউনলোড হয়ে গেল। এরপরে নেক্সট হচ্ছে আরেকটা ইমেজ নিব, দেখবো আর ইমেজ নিব, ঠিক আছে। ধরেন এটা নিলেন, ল্যান্ডস্কেপ টাইপের নেওয়ার চেষ্টা করেন, না পোর্ট্রেট না নিয়ে ল্যান্ডস্কেপ টাইপের নেওয়ার চেষ্টা করেন। বাস, ডাউনলোড দিয়ে দিচ্ছি, কিন্তু সাইজ বলি নাই, বললে ভালো হতো। আচ্ছা, আরেকটা নেই, আরেকটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট লিখে তো সার্চ দেই, তাহলে একটা পাবো।
বা ইউএক্স ইউআই ডিজাইনার এসব লিখে দেন আর কি, মানে যা ভালো লাগে। ওকে, 4টা পিকচার নিয়ে নিলাম। এবার এই পিকচারগুলো আমাদের আনতে হবে। খেয়াল রাখবেন, এটা নিয়ে কিন্তু ভালো কনফিউশন আছে যে কোথায় ইমেজ গিয়ে সেভ হয় আর আমার পিকচার কোথায় থাকে। আপনাকে অবশ্যই এই ইমেজগুলো প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আপনাকে নিয়ে যেতে হবে। সবগুলো নিয়ে যান, ঠিক আছে? একটু বেশি বেশি করে নিয়ে নিলাম পিকচার, আরো পিকচার একসাথে ডাউনলোড করে নিতে পারেন। যেহেতু আপনারা প্র্যাকটিস করবেন, আপনারা জানেন যে আমাদের পিকচার লাগবেই। তো চেষ্টা করবেন যে যে 3টা পিকচার যে আপনি ইউজ করতেছেন 3টা সেম ডাইমেনশনের হলে আপনার জন্য সুবিধা হবে। যেমন ধরেন এইটা কিন্তু ডাইমেনশন বেশি আছে, আর এই কয়েকটা ডাইমেনশন আমি ঠিকঠাক করে নিয়ে নিছি। তো এখানে দিয়ে দেন যে এটার ব্যানার মান, তারপর কপি করেন ব্যানার 2, আর ব্যানার 3, ঠিক আছে? 3টা ইমেজ দিয়ে দিলাম। এবার এগুলোকে যদি আপনি ইমেজ আকারে দিতে চান তাহলে ইমেজেস এর ভিতরে ব্যানার 1, ইমেজেস এর ভিতরে ব্যানার 2 এবং ইমেজেস এর ভিতরে ব্যানার 3। ওকে, সময় নষ্ট করার কোনো প্রয়োজনীয়তা নাই। যতটুক সময় প্রয়োজন অতটুক সময় নেবেন, বেশি নেওয়ার প্রয়োজনীয়তা নাই। 1 2 3, ঠিক আছে? চলে আসছে না? এবার আপনার যদি মনে হয় যে এই ইমেজগুলো অনেক বড় বড় হয়ে যাচ্ছে, মানে আপনার হাইট বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তিনটা, একটা হচ্ছে আপনি বলে দিলেন যে প্রত্যেকটা ইমেজের হাইট বেশি হবে, প্রত্যেকটা ইমেজের হাইট বেশি হবে। তাহলে আপনাকে কি করতে হবে, এখানে একটা ইমেজ দেন, যে ইমেজের জন্য একটা ক্লাস নেন, অলরেডি তো ক্লাস নেওয়াই আছে। আপনি বলে দিলেন যে আইএমজি আমার এখানে ক্যারোসল না, আপনার যে ব্যানার ব্যানার ইমেজ নামে একটা ক্লাস নেন, ঠিক আছে? ব্যানার দিলেন ক্লাস, তার ভিতরে ইমেজ, ব্যানার সেকশন দিলেন, ক্যাপস লক আবার অন করব থেকে, ব্যানার সেকশনের ভিতরে ইমেজগুলো আপনি দিয়ে দেন যে এগুলা কি হবে, একটু সুন্দর করে গুছাইতে হবে। স্টার্ট, ব্যানার সেকশন, এন্ড। এভাবে কিন্তু যদি গুছিয়ে কাজ করেন আপনাদের কিন্তু সুবিধা হবে। আমি আগেই বলে দিছি, আপনাদের কাজ করতে সুবিধা হবে। আর যদি না করেন তাহলে আর সুবিধা হবে না। এন্ড দিলেন, এবার এখানে পেস্ট করেন। কি পেস্ট করবেন, যে ব্যানার সেকশনের ভিতরে যে ইমেজ আছে, ব্যানার সেকশন ডট ব্যানার সেকশনের ভেতরে যে আইএমজি ট্যাগগুলো আছে তার হাইট আপনি মেজার করে বলে দেন যে হাইট হবে আপনার ধরেন 750 পিক্সেল। জাস্ট আমি ইমাজিন করে দিচ্ছি, হ্যাঁ। আর আরেকটা আমরা শিখছিলাম যে অবজেক্ট ফিট কভার দিয়ে দেন। এই দুটো যদি যদি দেন তাহলে যেটা হয় যে হাইটগুলো একটু মানে বেশি হয় না আর কি, মানে কাছাকাছি একটা হাইট হয়। আর একটু কমও চাইলে দিতে পারেন, 600 পিক্সেল দেন, আপ টু ইউ। হ্যাঁ, আচ্ছা। এরপর দেখেন এখানে যে ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল আছে না, চাইলে আপনি এগুলাতে নামকরণ করতে পারেন। যে এটা আমার কোথায় জানি লেভেলগুলো লেখা আছে, এই পি ট্যাগ গুলো সরিয়ে দেন, দরকার নেই। পি ট্যাগ গুলো সরিয়ে দিলাম। আর এখানে আপনি দিলেন যে ওয়েব ডেভেলপার,
ঠিক আছে? তারপরে UI UX সফটওয়্যার ডেভেলপার, মানে আপনি কি আর কি সফটওয়্যার ডেভেলপার। আবার এখানে আরেকটা নাম দিলেন যে আপনি আমাকে এভাবেও বা ওয়েব অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ডাটাবেস বা প্রোগ্রামার, নিজের নাম দিলেন প্রোগ্রামার। ঠিক আছে, এরকম নাম দিলেন। এবার এদের টেক্সট আবার দেখা যাচ্ছে যে আপনার হোয়াইট, আমার যে কালার সাথে তার সাথে যাচ্ছে না, এই যে দেখা যাচ্ছে না, ওয়েব ডেভেলপার হ্যান ত্যান এগুলো দেখা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি একটু জাস্ট এদেরকে বলতে পারেন যে এখানে ক্লাস কল করতে পারেন, বুটস্ট্র্যাপে ক্লাস করতে পারেন যে টেক্সট আপনি বলতে পারেন যে ব্লু, ব্লু এর জন্য আমরা বলতে পারি প্রাইমারি, দেখি আসছে কিনা। হ্যাঁ, সুন্দর। বা উইটের রিলেটেড যদি কালার দিতে চান তাহলে আপনাকে সিএসএস এ গিয়ে ক্লাস লিখতে হবে। সো অ্যাজ ইউর উইশ, যেভাবে আপনি করতে চান করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে আমাদের দেখেন এখানে অ্যারো সাইনটা অলরেডি আসতেছে, অ্যারো সাইন অলরেডি আসতেছে, প্রিভিয়াস এবং নেক্সট সাইনটা আসতেছে। তাহলে আমরা চাইলে এই যে নিচে যে বাটন আছে না, নিচে যে বাটনগুলো আছে, এই বাটনগুলো চাইলে আপনি স্কিপ করতে পারেন, এই বাটনগুলো চাইলে আপনি স্কিপ করতে পারেন, যেহেতু আপনার এখানে অ্যারো সাইন আছে। তো সে এটা রাখতেও পারেন আবার স্কিপও করতে পারেন, অ্যাজ ইউ উইশ। ঠিক আছে, সো এখানে এই যে বাটন ইন্ডিকেটরসে গিয়ে এটা যদি ক্লোজ করে দেন, আই গেস কাজ হয়ে যাবে। ধরেন আমি দিয়ে দিলাম, তাহলে এটা থাকলো না। ঠিক আছে, বুঝতে পারছি। ও আচ্ছা, ভাই আমি এটা কাজ করে না, আরে কি করলাম। তাহলে ইন্ডিকেটর যদি চান, যদি ইন্ডিকেটর আসে থাকুক, তাহলে এটাকে ডিলিট করে দেন। এই যে ট্রু ফলস কি জানি একটা দেওয়া আছে, প্রিভিয়াস নেক্সট যে কোনো একটা চাইলে আপনি ডিলিট করে দিতে পারেন, সমস্যা নেই। বুঝতে পারছি। দাঁড়ান আমি একটা কাজ করি, এই সুন্দর, ওকে, বুঝতে পারছি। সিম্পল, হ্যাঁ, বেশি কঠিন কিছু করার দরকার আপাতত প্রয়োজনীয়তা নাই। ঠিক আছে, বলেন এই পর্যন্ত যতটুকু করছি আজকে আমরা এই পর্যন্তই করব, নেক্সট ক্লাসে আমরা পরবর্তীটা দেখব। এই পর্যন্ত যতটুকু করছি এগুলোতে আপনাদের কোনো কনফিউশন থাকলে প্লিজ আমাকে বলেন, নাহলে আমরা পরবর্তীতে আরেকটু মানে তাড়াতাড়ি করতে পারবো না যদি এই ক্লাসের জিনিসগুলো আপনারা না বুঝেন। ম্যাম আমাদের কনফিউশন তেমন নাই, বাট ম্যাম যদি একটু সামনাসামনি ইমপ্লিমেন্ট করতাম তাহলে একটু